ওকে। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা এসএসসি মডেল টেস্ট প্রোগ্রামে যারা যারা ভর্তি আছো এবং যারা করতে ইচ্ছুক সবার জন্য 2024 ব্যাচে যারা পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ফ্রি ক্লাসটা আমরা আয়োজন করেছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি সাইফুল ইসলাম তুষার আছি তোমাদের সাথে, এবং আমার কলেজ ছিল সেন্ট জোসেফ, এবং আমি বর্তমানে লেখাপড়া করতেছি বুয়েটে। তো সবাই কেমন আছো, কিভাবে দিন চলতেছে একটু জানায় দাও ভাইয়াকে। আচ্ছা, ঠিক আছে, সবাই বলতেছো যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আর যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, গুড আফটারনুন। ওকে, ঠিক আছে। আর তোমরা যেহেতু আজকের ক্লাসটা ফ্রি ক্লাস, এবং আমাদের আনঅ্যাভয়েডেবল রিজনের জন্য অফলাইনে আমরা ক্লাসগুলো নিতে পারতেছি না, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো, এবং আজকের ক্লাসটাও শেয়ার করে দিতে পারো আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। টেস্ট পরীক্ষা কে কেমন দিলা একটু জানিয়ে দাও। আর তাহলে কেমিস্ট্রির কি অবস্থা সেটাও জানাতে ভুলো না আর কি। হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। মামুন বলছো, যারা মাত্র মাত্র জয়েন দিলা সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলছে। আমাদের সাথে আছে ফাহাদ, ইমরান, সাদমান, দেব বসাক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার পরিচয়টা তো দিলামই। আমি এবং আমি বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে। চলো ভাইয়া, আজকের ক্লাসটা আমরা একটু শুরু করি এবং দেখি তোমাদের জন্য আজকে আমরা কি কি রাখছি। তো শুরুতেই আমরা একটু মোলারিটি, মোল নাম্বার এগুলো নিয়ে একটু ডিসকাস করব, এন্ড তারপরে সেখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এন্ড বোর্ডে যে টাইপের প্রবলেম আছে সেগুলো সলভ করার ট্রাই করব। তো শুরুতে একটু জানাও তো ভাইয়া, মোল জিনিসটা কি? মোল বলতে আসলে তুমি কি বুঝো? যে মোল তো বায়োলজিতে মোল মানে এই যে একটা প্রাণী, আর কেমিস্ট্রির মোল কিন্তু আলাদা জিনিস। আমরা যে কোনো জিনিস যদি পরিমাপ করতে চাই, তাহলে তার জন্য একটা ইউনিট লাগে। আচ্ছা, যেমন আমরা ডিম বা অরেঞ্জ, এইসব জিনিস ইউনিট মাপার জন্য কি ইউজ করি? পেয়ার বা ডজন। যেমন আমরা যদি বলি যে ওয়ান পেয়ার মানে 2 ইউনিটস। আমি যদি বলি ওয়ান পেয়ার অফ এগস, তার মানে দুইটা এগ তোমাকে দিব আমি, ঠিক আছে। আমি যদি বলি ওয়ান ডজন, ঠিক আছে, ওয়ান ডজন মানে কয়টা বলো তো? 12টা, 12টা ইউনিট। এখন আমাদের যে মোলটার কথা বলতেছি আমরা, এই মোল মোল জিনিসটাও একটা ইউনিট। কিসের ইউনিট? আমরা বেসিক্যালি যে কোনো সাবস্টেন্স মাপার জন্য এই ইউনিটটা ইউজ করি যদি নাম্বারটা অনেক বেশি হয়। এন্ড ওয়ান মোল সমান কত বলো তো? একটু জানিয়ে দাও তো ভাইয়া চ্যাট বক্সে, ওয়ান মোল সমান কত ইউনিট? ইউনিট অফ মেজারমেন্ট। হ্যাঁ, ঠিক আছে জাকির, তোমারটা একদমই রাইট। ঠিক আছে, তার মানে যদি কোনো কালেকশনের মধ্যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক জিনিস থাকে, তখন আমরা সেই কালেকশনটাকে বলবো ওয়ান মল। যেমন আমার কাছে যদি 12টা কমলা থাকে, তাহলে আমরা সেটাকে বলি 1 ডজন। আমার কাছে যদি 2টা ডিম থাকে, আমি বলি 1 জোড়া বা 1 পেয়ার। আমার কাছে যদি 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক জিনিস থাকে, সেটাকে আমরা বলি 1 মল। এবং এই সংখ্যাটাকে আমরা আদর করে ডাকি NA বা নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটা তো তোমরা জানো, ঠিক আছে। তো দেখো, তোমার কাছে যদি তোমাকে আমি 10টা জিনিস দিয়ে বললাম, ঠিক আছে, 10টা ডিম দিলাম, 10টি ডিম দিয়ে বললাম যে এর মধ্যে কয় জোড়া ডিম আছে বলো তো? কয় জোড়া?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজমাইন, আনাস। হ্যাঁ, নাম্বার অফ অ্যাভোগাড্রো বলি আমরা, ঠিক আছে। আমি যদি জোড়ার হিসাব করি, তাহলে এখানে আমরা 10 কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে 5 পেয়ার আসবে। আমি যদি ডজনের হিসাব করি, তাহলে 10 কে আমি 12 দিয়ে ভাগ দিব, যেটা আসবে 0.833 সামথিং ডজেন্স। একইভাবে আমি যদি যেই ইউনিটটা পাইছি আমরা সেটা দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমি মোলেরটাও পেয়ে যাব। এই 10 কেই যদি হচ্ছে আমি নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে ভাগ দেই, 6.023 ইন্টু 10⁻23 করি, তাহলে যেটা পাবো সেটাই তার মোল নাম্বার। তার মানে আমি তোমাকে যদি 6.023 10⁻23 দিয়ে ভাগ দিয়ে কোনো একটা ইউনিট প্রকাশ করতে বলি, সেটা কি তার মোল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি মোলের একটা ফর্মুলা কিন্তু পেয়ে যাচ্ছি, যে তোমার কাছে যদি এন নাম্বার অফ অ্যাটম থাকে, এন নাম্বার অফ মলিকিউল থাকে, সেটাকে তুমি নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে ভাগ দিলে যেটা পাবা সেটাই তার মোল নাম্বার। আচ্ছা, এটা একটা ওয়ে। আচ্ছা, আর কি কি ওয়ে আছে? আমরা, তোমরা অলরেডি হচ্ছে কমেন্টে অনেকেই জানাইছো, সেটা কি, যে আমরা যদি কোনো অ্যাটমকে তার অ্যাটমিক মাসকে গ্রাম ইউনিটে এক্সপ্রেস করি, তাহলে যে জিনিসটা পাবো সেটাও তার মূল নাম্বার। তার মানে আমি যদি এখানে বলি, দেখো 12 গ্রাম কার্বনের মধ্যে কতটা মলিকিউল আছে, 12 গ্রাম কার্বনের মধ্যে আসলে এই যে 6.023 ইন্টু 10⁻23টি মলিকিউলই আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আবার যদি আমি বলি যে 1 মল অক্সিজেন, তার মধ্যেও এই যে এত সংখ্যক মলিকিউলই আছে। ওকে, তাইলে আমরা আরো একটা জিনিস পাচ্ছি, যে তোমাকে যদি হচ্ছে আমি ডাব্লিউ গ্রাম কার্বন দেই, ঠিক আছে, ডাব্লিউ গ্রাম কার্বন দিলে তার মোল নাম্বার কি হবে? তার মোল নাম্বার হবে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এখানে এম কি? এম হচ্ছে ওই অ্যাটমটার অ্যাটমিক মাস, যে অ্যাটমটা তুমি নিবা, ঠিক আছে। এখানে আমরা কার্বন নিলে 12 দিয়ে ভাগ দিব, আমরা যদি অক্সিজেন নেই তাহলে 16 দিয়ে ভাগ দিব, আমরা যদি হাইড্রোজেন নেই তাহলে হচ্ছে 1 দিয়ে ভাগ দিব। এটা হচ্ছে একদম এরকমই সিম্পল আর কি। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা আসতেছি হচ্ছে মোলারিটিতে, ঠিক আছে। মোলারিটি কি? মোলারিটি হচ্ছে কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশনের ইউনিট, ঠিক আছে। তো সলিউশন জিনিসটা কি সেটা তো তোমরা জানো। সলিউশন হচ্ছে একটা মিক্সচার। কিসের মিক্সচার? মিক্সচারের মধ্যে থাকে হচ্ছে সলভেন্ট, আর কি বলতো ভাইয়া? সলিউট। সলভেন্ট আর সলিউট থাকে। এখন সলিউশনের মোলারিটি যদি আমরা নির্ণয় করতে চাই, ডিটারমাইন করতে চাই, তাইলে আমরা আসলে দেখি যে পার ভলিউমে, পার ইউনিট ভলিউমে কতটুকু পরিমাণ সলিউট আছে। যেমন ধরো তোমাকে আমি একটা ফ্লাস্ক দিলাম, ঠিক আছে। এই ফ্লাস্কের মধ্যে, এই ফ্লাস্কের ভলিউম ধরো যে 2 লিটার। ওকে, কত? 2 লিটার। ওকে, আমি বললাম এটা হচ্ছে 2 লিটার। এর মধ্যে তুমি ডিজলভ করছো হচ্ছে 4 মোল সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তো মোলারিটি বলতে আমরা কি বুঝতেছি? মোলারিটি বলতে বুঝতেছি হচ্ছে প্রতি লিটারে বা পার লিটারে কতটুকু সলিউট আছে, কত মোল সলিউট আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তার মোলারিটি। তাহলে বলো তো ভাইয়া, এইটার জন্য মোলারিটি কত হবে? 2 মোল পার লিটার। আলিম, আলিমুন হায়াত বলছো, ঠিক আছে। রাদিয়ানো বলছো 2। কিভাবে? একদম ইজি জিনিস, দেখো পুরা জিনিসটা হচ্ছে 2 লিটার, ঠিক আছে। আমি দেখতেছি যে এই 1 লিটারের মধ্যে আমি কতটুকু পাচ্ছি, আবার এই 1 লিটারের মধ্যেও সেম পরিমাণে ডিজলভ হচ্ছে, ঠিক আছে। পার লিটারে কতটুকু ডিজলভ আছে সেটাই তার মোলারিটি। মোলারিটিকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে এস দিয়ে। এস ইকুয়ালস টু কি হবে? এন ডিভাইডেড বাই ভি। এই ভিটা কিসে? লিটারে। ভিটা কার? সলিউশনের ভলিউম, ভলিউম অফ সলিউশন। আর এনটা কি? এন হচ্ছে সলিউটের মোল নাম্বার। তাহলে এটার ইউনিট যদি আমি বলতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে মোল পার
লিটার, এটাকে আমরা ক্যাপিটাল এম দিয়েও প্রকাশ করতে পারি, ক্যাপিটাল এম দ্বারাও হচ্ছে আমরা মোলারিটি বোঝাই। ঠিক আছে ভাইয়া, মোলারিটিটা হচ্ছে ইজি জিনিস। তো সেখান থেকে আমরা যদি মোলারিটিকে আরেকটু ডিফাইন করতে চাই, আমরা একটু আগেই লিখছি যে এন ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। ঠিক আছে, এখন তোমাকে আমি বলে দিই নাই যে 4 মোল আছে, 2 মোল আছে নাকি 3 মোল আছে, বাট আমি তোমাকে বলছি যে তোমার কাছে হচ্ছে 200 গ্রাম 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, ওকে। আর মানে তোমাকে আমি ডাব্লিউ দিয়ে দিছি। ডাব্লিউ থেকে কি তুমি মোল নাম্বার বের করতে পারবা না? একদম ইজি, কিন্তু ডাব্লিউ থেকে এটাকে যদি তুমি মলিকুলার মাস দিয়ে ভাগ দাও তাহলেই তার মোল নাম্বারটা পেয়ে যাবা। তাহলে আমরা এটাই লিখছি, এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। তাহলে এস এর জায়গায় আমরা কি লিখছি? এন ডিভাইডেড বাই ভি। এন এর জায়গায় আমরা লিখলাম ডাব্লিউ বাই এম ইন্টু কি ভি। দেখো ডাব্লিউ বাই এম ভি, এটাও কিন্তু এস এর একটা ফর্মুলা। এই ভিটা তখন কিসে? লিটারে। যদি তোমাকে সলিউশনের ভলিউম লিটারে দেওয়া থাকে তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। আর যদি এই ফর্মুলাটাই, সরি, এই ভলিউমটাই এমএল এ দেওয়া থাকে তখন আমরা আর একটা পদ্ধতি অনুসরণ করব। সেই পদ্ধতিটাই এখন দেখবো, ঠিক আছে? তো তার আগে তোমরা একটু হচ্ছে কমেন্ট বক্সে আমাকে জানাও যে ভাইয়া 5000 ml, ঠিক আছে, 5000 ml সমান কত লিটার? কত লিটার হবে বলো তো? হ্যাঁ, অনেকেই হচ্ছে বলে দিচ্ছ, যেমন জহির রায়হান বলতেছ। 5 লিটার, ইজি জিনিস। তুমি 5000 কে ভাগ দিছো হচ্ছে 1000 দিয়ে, তাই না? আমি যদি বলতাম, আচ্ছা, আমি যদি বলতাম এখানে 2000 ml, তুমি 2000কেই 1000 দিয়ে ভাগ দিতা। যদি বলতাম 3000 ml, 3000কেই হচ্ছে তুমি 1000 দিয়ে ভাগ দিতা। আমি যদি বলি ভি এম এল, তাহলে ভি কে তুমি কত দিয়ে ভাগ দিবা? একই জিনিস, ভি ডিভাইডেড বাই 1000। এই যে আগে ছিল ভি এম এল, এই পোর্শনটা হয়ে গেছে লিটার। ঠিক আছে, তো আমরা যদি ভি কে লিটারে এক্সপ্রেস না করে নতুন একটা ভলিউম দেই, সেটা হচ্ছে এমএল এ, তখন কি করব বলতো? এস ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। এই ভিটা ছিল হচ্ছে লিটারে, এখন ভিটা যদি এমএল এ দেয় কোশ্চেনে, তখন আমরা ভি কে ভাগ দিব হচ্ছে 1000 দিয়ে। ঠিক আছে, ভি ডিভাইডেড বাই 1000। তো দেখো, যারা ম্যাথ ভালো পারো তারা বুঝতেই পারতেছো, এই 1000 কি হয়ে যাবে? উপরে চলে যাবে। তার মানে এস ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। তাহলে ভাই আমরা দুইটা ফর্মুলা পাচ্ছি, দেখো। একটা ফর্মুলা পাচ্ছি হচ্ছে তোমার এই যে 1000 ডাব্লিউ বাই এম ভি, আর একটা পাচ্ছি হচ্ছে শুধু ডাব্লিউ বাই এম ভি। দুইটাই কিন্তু মোলারিটির ফর্মুলা। কিন্তু আমাকে বলো তো, এইটা কখন ইউজ করব? এইটা তখন ইউজ করব ইফ ভলিউম ইজ গিভেন ইন লিটার। আর এটা তখন ইউজ করব যখন ভলিউম এমএল এ দেওয়া থাকে, ঠিক আছে, মিলিলিটারে দেওয়া থাকে। এইটাই হচ্ছে আমাদের দুইটা ট্রিক। একটা হচ্ছে যদি মিলিলিটারে দেওয়া থাকে তখন আমরা এই যে উপরে 1000 দিয়ে গুণ দিব, আর যদি লিটারে দেওয়া থাকে তাহলে ডিরেক্ট ডাব্লিউ বাই এমভি এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো দেখো, আমরা মোল অ্যান্ড মোলারিটির একটা কম্বিনেশন দেখাচ্ছি, যে মোল নাম্বার মনে রাখার একবারে সবগুলা সূত্র যদি আমরা একবারে অ্যাপ্লাই করতে চাই, তাহলে ডাব্লিউ বাই এম এটা দিতে পারি। ধরো আমরা তো বলছি যে যেই কালেকশনে 6.023 × 10⁻23 সংখ্যক গ্যাস থাকে, সেটাও কিন্তু 1 মোল। এখন আমাদের বিজ্ঞানী অ্যাভোগাড্রো হচ্ছে এই জিনিসটা মাপছিলেন যে 1 মোল গ্যাসের ভলিউম আসলে কত হয়। তো উনি দেখলেন যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 মোল গ্যাসের ভলিউম হয় হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, এটা কার ভলিউম?
1 মোল গ্যাসের ভলিউম। তো সেখান থেকেই হচ্ছে আমি যদি তোমাকে বলি 40 লিটার গ্যাস মানে কত কত মোল গ্যাস, তুমি জাস্ট 22.4 দিয়ে ভাগ দিলেই তো হয়ে যাচ্ছে। তো সেটাই করছি আমরা, ভি ডিভাইডেড বাই 22.4 লিটার, এটাও আমরা মোল নাম্বারের একটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি। এরপরে আসছে এন ইকুয়ালস টু ভিএস। এটা কোথা থেকে আসলো ভাইয়া? এটা আসছে দেখো এই যে এখান থেকে, এস ইকুয়ালস টু আমরা লিখছি এন ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি? এন ইকুয়ালস টু, এটাকে এখানে নিয়ে এসে ভিএস, ঠিক আছে। আচ্ছা, আর এন ডিভাইডেড বাই এন এ, এই এনটা কি? এই এনটা হচ্ছে নাম্বার অফ অ্যাটম অর মলিকিউলস। ওকে, ওকে, ঠিক আছে। এই সূত্রটা আমি জানি, তোমরা অনেকেই জানো, জাস্ট হচ্ছে রিক্যাপ করানোর জন্য আমরা কিছু ম্যাথ দেখবো, যাতে হচ্ছে আমরা খুব দ্রুত করে ফেলতে পারি, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি, এই ভিটা হচ্ছে এমএল এ। আর একটা ফর্মুলা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে শুধু ডাব্লিউ বাই এম ভি, এই ভিটা কি লিটারে। এই দুইটা মনে রাখো ভাই, ভি যদি লিটারে দেওয়া থাকে তাহলে আমরা এই ছোটটা ইউজ করব, ভি যদি এমএল এ দেওয়া থাকে তাহলে আমরা বড়টা ইউজ করব, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে। তাহলে চলো, এবার আমরা তো থিওরি মোটামুটি দেখলাম, এবার কিছু কোশ্চেন খুব দ্রুত সলভ করার ট্রাই করি, ঠিক আছে। আচ্ছা, দেখো, এটা আসছে হচ্ছে 2020 সালে বোর্ডে আসছিল। সেটা কি, যে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া হচ্ছে আমরা আহ, ইয়া করছি, বাট কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা হচ্ছে আমার এক্স নিয়ে কোনো কাজ নাই, কোশ্চেনটাতে হচ্ছে ওয়াই নিয়ে কাজ। দেখো, এই রিয়াকশনটা কিন্তু তোমাদের চ্যাপ্টার 12-এ আছে, তাই না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন যদি হচ্ছে রিয়াকশন করে, তাহলে কি প্রডিউসড হয়? প্রডিউসড হয় হচ্ছে ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ও সিএল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়াই। এখন বলছে যে যদি তোমাকে হচ্ছে আমি 10 গ্রাম ওয়াই কম্পাউন্ড দিয়ে দিই, তাহলে সেটার মধ্যে কতগুলা অ্যাটম আছে, ঠিক আছে। আবার বলতেছি, কতগুলা অ্যাটম আছে ভাইয়া। আচ্ছা, নাম্বার অফ অ্যাটম যদি আমি বের করতে চাই, তাহলে এই জিনিসটা কি মলিকিউল নাকি অ্যাটম বলো তো? এটা হচ্ছে মলিকিউল। আচ্ছা, এখন একটা মলিকিউলের মধ্যে কয়টা অ্যাটম আছে দেখো তো ভাইয়া। সবই পড়াবো সাদমান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা করি চলো। নাম্বার অফ অ্যাটমস ইন ওয়ান মলিকিউল। একটা মলিকিউলের মধ্যে অ্যাটম আছে হচ্ছে 1 2 3 4, চারটা। তাহলে আমরা লিখলাম এখানে 4। এখন আমরা দেখি যে 10 গ্রামের মধ্যে, আসলে 10 গ্রামের মধ্যে কতগুলা মলিকিউল আছে। আগে মলিকিউল নাম্বার বের করি, তারপরে ইজি। দেখো, এখানে আমরা আগের পেজে একটা সূত্র শিখছি, এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, আবার এন বাই এন এ। এখানে এন দ্বারা আমরা কি এক্সপ্রেস করি? এন দিয়ে এক্সপ্রেস করি হচ্ছে কতগুলা মলিকিউল বা কতগুলা অ্যাটম একটা কালেকশনে থাকে, ঠিক আছে। আর এন এ তো আমরা জানি। তো চলো ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করি আমরা। তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু হচ্ছে এন ডিভাইডেড বাই এন এ। সেখান থেকে আমার কাছে দরকার হচ্ছে এই এনটা। তাহলে এই এনটা যদি আমরা পেতে চাই, তাহলে কি করতে হবে? ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু এন এ, ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইনে আমরা করলাম এন আমরা জানি না, ডাব্লিউ জানি। ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 10 গ্রাম। এই যে দেখো, তোমার কাছে যেটা দেওয়া থাকবে কোশ্চেনে সেটাই হচ্ছে ডাব্লিউ। এম কত বলো তো? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইটের এম কত? দেখি কে কে পারো। আচ্ছা, অনেকে বের করে ফেলছো। আমি জাস্ট এমটা জানতে চাচ্ছি। এম মানে হচ্ছে মলিকিউলার মাস অফ ব্লিচিং পাউডার।
127, আহনাব বিন আজাদ বলতেছো শাহির বিন সাইফুল এবং নূরে আলম সিদ্দিকী, তোমরা রাইট আনসার দিচ্ছ। সুরভি আজাদ 127 বলতেছো তোমরা। ঠিক আছে, নাইস। 187 হবে কিভাবে দেখো, এই যে ক্যালসিয়ামের হচ্ছে 40, অক্সিজেনের হচ্ছে 16। ওকে, দুইটা ক্লোরিন আছে, একটা ক্লোরিন হচ্ছে 35.5, দুইটা ক্লোরিনের হচ্ছে তার দ্বিগুণ। টোটাল যোগ করলে দেখো 127 আসে। ঠিক আছে, ওকে। তাহলে 10 ডিভাইডেড বাই 127 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো চলো আমরা একটু ক্যালকুলেটরে দেখি কত আসে আসলে আনসারটা। 10, ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে মলিকিউলের নাম্বার পাচ্ছি হচ্ছে 4.74 ইন্টু 10 টু দি পাওয়ার 22 সংখ্যক। এতগুলা মলিকুল থাকে হচ্ছে 10 গ্রামে, কিন্তু আমার কাছে কি চাইছে, অ্যাটমের নাম্বার চাইছে। ঠিক আছে ভাই, এই জায়গাটাই হচ্ছে কোশ্চেনটা ট্রিক। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি মলিকুল নাম্বার বের করে বসে থাকলেই হবে না, এটাকে কত দিয়ে গুণ দিব, আমরা 4 দিয়ে গুণ দিব। তাহলে চলো আমরা মলিকিউল নাম্বারটা থেকে হচ্ছে অ্যাটম নাম্বারটা বের করি। কতগুলো অ্যাটম আছে, নাম্বার অফ অ্যাটমস 4 ইন্টু n। n এর ভ্যালু আমরা এখানে পাইছি, আমরা জাস্ট এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই চলে আসবে 1.897 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ওকে, ঠিক আছে, দেখি কার কারটা হয়েছে। আমাদের কে কে আনসার দিছিল রাইট আনসার। সুরভি আজাদ বলছিল 1.897 10 টু দি পাওয়ার 23, তোমারটা হয়েছে। তারপরে আসতেছে হচ্ছে রায়ান রশিদ, আহনাফ আহমেদ। আহনাফ হচ্ছে তুমি কিন্তু মলিকিউলটা বের করছো, ঠিক আছে ভাইয়া, অ্যাটমেরটা বের করতে হবে। আচ্ছা, রুদ্র তোমারটা হয়েছে। জাবিন তোমারটা হচ্ছে হয়নি, তুমি হচ্ছে মলিকিউল নাম্বার বের করছো। ঠিক আছে, তামিম, তামিম মাহমুদ তোমারটাও হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা হচ্ছে রাইটলি ক্যালকুলেট করতে পারছো, সবাইকে ধন্যবাদ। আমরা হচ্ছে চলো পরের কোশ্চেনটায় চলে যাই। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। যারা যারা এই যে বলতেছো যে ভাইয়া অন্য চ্যাপ্টার গুলার সাথে রিলেশন আছে কিনা, দেখো আমাদের কিন্তু বোর্ডে যে কোশ্চেন গুলো আছে সেগুলো পুরো বই থেকেই আসে, ফুল সিলেবাসের থেকে। এন্ড এই যে মনোমার অফ পলিইথিলিন, এইটা কি হবে বলো তো, পলিথিনের মনোমার কে, এটা জানার জন্য কিন্তু আবার আমার ওই যে চ্যাপ্টার 10 চ্যাপ্টার 12 এর ইয়া লাগবে, ঠিক আছে, নলেজ লাগবে। এন্ড সেইখান থেকে কি করছি আমরা, সেখান থেকে সেটাকে হচ্ছে কম্বাসশন রিঅ্যাকশনের মাধ্যমে ওয়াটার ভ্যাপর করছি। ঠিক আছে, হাউ মাচ ওয়াটার ভ্যাপর উইল বি প্রডিউসড ইফ 10 গ্রাম অফ এ ইজ কমপ্লিটলি বার্নড। তার মানে আমরা এ কে হচ্ছে যদি বার্ন করি কিসের উপস্থিতিতে, অক্সিজেনের প্রেজেন্সে। অক্সিজেনের প্রেজেন্সে করলে কি কি উৎপন্ন হবে সেটা আমরা দেখি আগে। বলো, তার আগে আমাকে বলো এখন যে এই যে এ জিনিসটার নাম কি আসলে, যে এ যে আমরা দেখাচ্ছি এখানে, এটা আসলে কে, এর ফর্মুলা কি, বলো। এই তো শিউলি খান বলতেছে, দেখি কে কে রাইট আনসার দিচ্ছে। আবিদ, শিউলি এন্ড জাকির, রায়ান রশিদ একদম রাইট আনসারটা দিয়ে দিছে, ফারজানা শিরিন, ইথিন। ঠিক আছে, তো তোমরা যেহেতু বলতেছো ইথিন, আমরা ইথিনই লিখি। ওকে, ইথিন মানে হচ্ছে CH2, CH2। ওকে, এই ইথিনকে আমরা কি করব, অক্সিজেনের প্রেজেন্সে জ্বালাবো, পোড়াবো। তারপরে কি হবে বলতো, প্রডিউস হবে হচ্ছে, দেখো দুইটা কার্বন আছে, তার মানে হচ্ছে 2 কার্বন ডাই অক্সাইড। হাইড্রোজেন আছে 2 গুণ 2 4টা, তাহলে 4টা হাইড্রোজেন থেকে কয়টা পানি হয় বলতো, কয়টা H2O হয়, 2টা থেকে যদি একটা হয় তাহলে 4টা থেকে হবে হচ্ছে 2টা। ঠিক আছে, তো দেখো, আর এখানে অক্সিজেন লাগবে হচ্ছে তোমার 3 মলিকিউল। আমরা রিয়াকশনটা আগে লিখি, ঠিক আছে।
রিঅ্যাকশনটা যদি লিখি, রিঅ্যাকশনটা কিভাবে হবে? এই যে প্রথমে আমরা লিখলাম হচ্ছে ইথিন CH2 কয়টা অক্সিজেন? 3টা অক্সিজেন। প্রডিউস হবে কি বলতো? প্রডিউস হবে হচ্ছে 2টা কার্বন ডাইঅক্সাইড বা 2 মলিকিউলস অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 মলিকিউলস অফ ভ্যাপর। আচ্ছা, এখন আমরা যদি ইথিনের মলিকিউলার মাস দেখি, 1 মোল ইথিন মানে আসলে কত গ্রাম ইথিন দেখো তো। একটু আগে আমরা বলছি যে 1 মোলের মধ্যে হচ্ছে কতটুকু থাকে, তার মলিকিউলার মাস যতটুকু তত গ্রাম। ঠিক আছে, তাহলে মলিকিউলার মাস কত হয়? কার্বন 2টা 24, 4টা হাইড্রোজেন, তাহলে হচ্ছে 24 প্লাস হচ্ছে 4টা হাইড্রোজেনের 4, মানে হচ্ছে 28 গ্রাম। দেখো 28 গ্রাম ইথিনকে যদি আমি জ্বালাই, সামহাও অক্সিজেনের প্রেজেন্সে জ্বালাই, তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড আর 2 মোল ভ্যাপার। এই যে এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু গ্যাস, এন্ড এই H2O টাও হচ্ছে গ্যাস, এন্ড H2O যদি গ্যাস হয় সেটাকেই তো আমরা ওয়াটার ভ্যাপার বলি, তাই না? তাহলে 2 মোল অফ H2O সেটা আসলে কতটুকু হবে? 2 × 1 মোল H2 এর মলিকিউলার মাস হচ্ছে 18, তার মানে আমরা পাবো হচ্ছে 36 গ্রাম। না, বাকিটা তো একদমই ইজি। আমরা 28 গ্রাম থেকে পাই হচ্ছে 36 গ্রাম। 10 গ্রাম থেকে কতটুকু পাবো? এক লাইনের ম্যাথ, চলো করি। তাহলে হচ্ছে 28 গ্রাম ইথিন produces 36 গ্রাম H2O। নেক্সট লাইনে আমরা লিখবো হচ্ছে 10 10 গ্রাম ইথিন produces 36 divided by 28 into 10 গ্রাম H2O। কত আসবে দেখি, কে কে রাইট আনসার দিয়ে ফেলছে। ওকে, আলিমুন হায়াত আমরা দেখতে পাচ্ছি তোমারটা হয়েছে ভাইয়া। তারপরে হচ্ছে সাবিল আহমেদ দেওয়ান, তোমারটাও হয়েছে। হ্যাঁ, ফারহানা তোমারটাও হয়েছে। ঠিক আছে, তো যারা যারা হচ্ছে রাইট আনসার দিছো সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমরা লিখবো হচ্ছে 12.85 গ্রাম। ওকে, তাহলে দেখো আমি আবার একটু রিক্যাপ করতেছি, কোশ্চেনটা কিন্তু খুবই ইজি। তোমাকে জাস্ট বলে দিছে একটা বক্সের মধ্যে পলিথিনের মনোমার আছে। এখন পলিথিনের মনোমার কি? পলিথিনের মনোমার হচ্ছে ইথিন। এখন ওই ইথিনটাকে হচ্ছে আমরা জ্বালাইছি অক্সিজেনের প্রেজেন্সে। অক্সিজেনের প্রেজেন্সে জ্বালানোর বিক্রিয়ার নাম কি বলতো? কম্বাসশন রিঅ্যাকশন। তো কম্বাসশন রিঅ্যাকশনের পরে আমরা দেখছি যে 2 molecules অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হয় আর 2 molecules অফ H2O প্রডিউসড হয়। তো 2 molecules অফ H2O মানে আসলে কত গ্রাম H2O? 36 গ্রাম। আচ্ছা, আমরা সেটা পাই কোথা থেকে? 1 মোল ইথিন থেকে। 1 মোল ইথিন থেকে 2 মোল পাই, ওটাকে আমরা জাস্ট গ্রামে কনভার্ট করছি। ঠিক আছে, 28 গ্রাম ইথিন থেকে কতটুকু পাই? 10 গ্রাম থেকে কতটুকু পাই? ইজি জিনিস, আশা করি বুঝতে পারছো। সবাই যদি একটু বুঝে থাকো একটু কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, একটু ওয়াই লিখে জানা দাও। হ্যাঁ, এখন দেখতেছি সবাই রাইট আনসার দিচ্ছ, তুতন, ফাহাদ, সিদ্দিকি, নূরে আলম সিদ্দিকি, পারভিন। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটায় যাই। নেক্সট কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ঠিক আছে, এটা আসছে হচ্ছে 2019 সালে বোর্ডে আসছিল। এখানে বলছে যে দুইটা টিম আছে, দুইটা টিমকে আমরা দুইটা সলিউট দিয়ে দিছি, সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এন্ড সলিউটের অ্যামাউন্টটা হচ্ছে ফিক্সড। ধরো তোমরাই ক্লাসে দুইটা টিম আছে তোমাদের, সেখানে তোমাদের দুইজনকে দুই দলকে হচ্ছে দুইটা আলাদা আলাদা টেস্ট টিউব দেওয়া হয়েছে, বা আলাদা আলাদা বিকার দেওয়া হয়েছে। এন্ড তোমাদেরকে হচ্ছে ফার্স্ট টিমকে দেওয়া হয়েছে 39 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট, এন্ড সেকেন্ড টিমকে দেওয়া হয়েছে হচ্ছে 67 গ্রাম অফ ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, এখন তোমরা কতটুকু নিবা সেটা তোমাদের ডিসিশন। ঠিক আছে, সলিউশনের ভলিউম কতটুকু নিবা সেটা তোমাদের ডিসিশন। বাট দেখো সলিউশনের ভলিউমটা দেওয়া আছে লিটারে, এন্ড তোমাদেরকে বলছে যে ভাই দেখো তোমাদেরকে এই যে 39 গ্রাম সোডিয়াম কার্বনেট দিলাম, আর টিম 2 কে দিছে হচ্ছে 67 গ্রাম অফ ক্যালসিয়াম ক্লোরাইড। এক্সপেক্টেড কনসেন্ট্রেশন বলছে হচ্ছে 0.26 আর 0.5,
মানে টিম ওয়ান কে বলছে যে তোমরা এই যে তোমাদের দিলাম 39 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট, এখন তুমি আমাকে এখান থেকে 0.26 মোলার প্রতি লিটারে যেন 0.26 মোল থাকে, ঠিক আছে। আর সেকেন্ড টিমকে বলছে যে তোমরা আর একটা সলিউশন বানাবা যেটার মধ্যে হচ্ছে 0.5 মোলার কি থাকবে, ক্যালসিয়াম ক্লোরাইড থাকবে। এখন তোমরা তোমরা এটা হচ্ছে তোমাদের টার্গেট। এন্ড ফার্স্ট টিম কি করছে, এই যে 39 গ্রামকে 1.5 লিটার সলিউশনের মধ্যে, 1.5 লিটার সলিউশনের মধ্যে হচ্ছে ডিজলভ করছে। এন্ড সেকেন্ড টিম কি করছে, এই যে 67 গ্রামকে 1.2 লিটার সলিউশনের মধ্যে ডিজলভ করছে। এখন আমাকে বলো একটু, এটা তো আমরা বুঝলাম যে এখানে হচ্ছে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন আসলে টার্গেটকে মিট করে কিনা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। একটু আগেই হচ্ছে আমরা লিখে দিছিলাম, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করব? ভলিউম দেওয়া আছে লিটারে, বলো তো। আচ্ছা, তোমরা দেখি অনেকে করে ফেলতেছো সেটা। আচ্ছা, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো হচ্ছে সেকেন্ডটা, কারণ কি আমাদের ভলিউম দেওয়া আছে লিটারে। চলো আমরা হচ্ছে করি। আহ এই যে, তাহলে আমরা প্রথম টিমের জন্য S1 ধরলাম, সেকেন্ড টিমের জন্য ধরলাম S2, দেখি টার্গেটের সাথে কোনটা ম্যাচ করে। S1 ইকুয়ালস টু হচ্ছে তোমার W/mv, ভি দিচ্ছি আমরা লিটারে। ডাব্লিউ কত, ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 39 গ্রাম। এম কত, সোডিয়াম কার্বনেটের জন্য মলিকিউলার মাস হচ্ছে 106, তাই না? তোমরা একটু ক্যালকুলেট করে দেখতে পারো, দুইটা সোডিয়ামের হচ্ছে 23 × 2, কার্বনের হচ্ছে 12, 12, আর তিনটা অক্সিজেনের হচ্ছে 16 × 3, ঠিক আছে। ওকে, 39 / 106 ইন্টু বি কত, বি হচ্ছে 1.5। আমরা দেখতে পাচ্ছি যে এইটার ভ্যালু আসে হচ্ছে 39 / 106 × 1.5, এটার ভ্যালু আসে হচ্ছে 0.245, দেখছো, 0.245 মোলার। তাহলে দেখো টার্গেট কি ফিল করছে, না কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 0.26। এই যে 1.5 লিটার দেওয়ার কারণে আমাদের মোলারিটি কিন্তু কমে গেছে। তাহলে আমরা S2টা দেখি। S2 হচ্ছে সেকেন্ড টিম, সেকেন্ড টিম কত করছে সেটা দেখি, W/mv, এটা কার জন্য, সেকেন্ড টিমের জন্য। সেকেন্ড টিমের জন্য W হচ্ছে 67, এম কত, এম কত ক্যালসিয়াম ক্লোরাইডের বলো তো। ক্যালসিয়াম ক্লোরাইডের এম হচ্ছে 111, তাই না? 40, চলো করি, 40 প্লাস দুটা ক্লোরিন মানে হচ্ছে 35.5 ইন্টু 2 আসবে কত, 111। তাহলে চলো, এটার মলিকিউলার মাস হচ্ছে 111 বা 111 ইন্টু ভি, ভলিউম কত, ভলিউম হচ্ছে এখানে 1.2। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 0.503 মোলার, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আসলে কারা টার্গেট ফিল করতে পারছে, টিম ওয়ান কিন্তু পারে নাই, টিম ওয়ানের টার্গেটের চেয়ে কম হয়ে গেছে। রেদার টিম টু, তারা হচ্ছে একদম যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেটেই কনসেন্ট্রেশনটা মেক করতে পারছে, ঠিক আছে। তাহলে দেখি এখানেও হচ্ছে তোমরা অনেক আগে থেকে রাইট অ্যান্সার দিতেছিলা। আমরা একটু নামগুলা দেখি। সেকেন্ড টিমের কথা বলতে হচ্ছে হচ্ছে সোহেল, সুরভি, তারপরে হচ্ছে শিউলি, শিউলি খান সেকেন্ড টিমের কথা বলছো। সঞ্চিতা হচ্ছে একদম কনসেন্ট্রেশনটা বের করে ফেলছে, ঠিক আছে। ঠিক আছে, এটা বোঝা গেলে আমরা চলো সেকেন্ড, এটার পরেরটায় যাই। দেখো এই জিনিসটায় হচ্ছে ভলিউমটা দেওয়া আছে, এখানেও কি চাইছে, মোলারিটি চাইছে ভাইয়া। মোলারিটি চাইছে যে ডিটারমাইন দ্য মোলারিটি অফ দ্য সলিউশন ইন দ্য স্টেম। আমাদের স্টেমের মধ্যে একটা বিকার দেওয়া আছে, বিকারের মধ্যে 26.5 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট আছে, এন্ড ভলিউম কত দেওয়া আছে, 250 ml। এইবার আমাকে বলো ভাই আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ফার্স্টেরটা নাকি সেকেন্ডটা? আচ্ছা, ঠিক আছে, সেকেন্ড টিমের কথা যারা যারা বলছো বুঝতে পারছি ভাইয়া। এখন হচ্ছে এটার আনসারটা একটু দিয়ে দাও যে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব।
লেখক আমাদের কাছে এখানে হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে 26.5। সোডিয়াম কার্বনেটের মলিকুলার মাসটা এখন থেকে মাথার মধ্যে গেঁথে না, তোমাদের বোর্ড কোশ্চেন হচ্ছে অনেক বেশি আসে সোডিয়াম কার্বনেটের ম্যাথ গুলা, ঠিক আছে? সোডিয়াম কার্বনেটের মলিকুলার মাস হচ্ছে 106। কিভাবে আসছে একটু দেখাই দিই। সেটা হচ্ছে 23 × 2, দুইটা সোডিয়াম, কার্বন হচ্ছে 12, আর তিনটা অক্সিজেন হচ্ছে 16 × 3। যোগ করে দেখো 48 + 12 + 46 আসবে হচ্ছে 106, ঠিক আছে? এটা মাথার মধ্যে গেঁথে নাও বা মুখস্থ করে নাও সামহাও। আচ্ছা, ডাব্লিউ দেওয়া আছে, ভি দেওয়া আছে হচ্ছে ml এ। তাহলে আমরা কোন ফর্মুলাটা দিব? ফার্স্ট এরটা 1000 W ডিভাইডেড বাই mv। তাহলে চলো করি, এটা তো 2 লাইনের ম্যাথ। 1000 W ডিভাইডেড বাই m হচ্ছে কত? 106। আচ্ছা, সূত্রটাই আগে লিখি, mv। ওকে, পরের লাইনে লিখলাম 1000 ইন্টু m কত? m হচ্ছে 106, w হচ্ছে 26.5। 106 ইন্টু v কত? v হচ্ছে আমাদের 250 ml। যদি আমরা করি তাহলে দেখবা যে আহ আসে হচ্ছে 1 মোলার, ঠিক আছে? 1 মোল না কিন্তু সত্যম রয়, তুমি যে আনসারটা দিছো 1 মোল, 1 মোল না, 1 মোল/লিটার। তোমাকে বলছে মোলারিটি, মোলারিটির ইউনিটটা ভাই ভুল করা যাবে না। এই যে তুমি ধরো যে ক্যালকুলেশন করলা খুব কষ্ট করে, তারপরেও কিন্তু ইউনিট যদি ভুল রাখো টিচার কিন্তু মার্কস কম দিবে, ঠিক আছে? তাতে কিন্তু অন্যরা আগায় যাবে। ঠিক আছে শিউলি, এই যে যারা যারা মোল বলতেছো ভাইয়া কমেন্টে, 1 মোল না কিন্তু, 1 মোল/লিটার। যদি এই অ্যান্সারটা মোলে আসতো, যদি বলতো যে পার লিটারে তোমার কত মোল থাকবে সলিউট, তখন তুমি হচ্ছে 1 মোল দিতে পারতা। এখন কিন্তু 1 মোলারই লিখতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া মোলারিটি, মোল নাম্বার ইজি জিনিস। স্টিল হচ্ছে অনেকেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে ভুল করো, একটু হচ্ছে একটু সতর্ক থাকবা, একটু সাবধান থাকবা, যাতে হচ্ছে ক্যালকুলেশনে ভুলটা না হয়, ঠিক আছে? তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে যে ম্যাথ গুলো আসে সেগুলা কিন্তু একদম বাধা মার্কস। যে তুমি যদি জাস্ট সামহাও 1 মোলারটা বের করে দিতে পারো, যত স্মার্টলি ক্যালকুলেট করবা তত তাড়াতাড়ি আনসারটা বের হবে অন্যান্য চ্যাপ্টারের তুলনায়, ঠিক আছে? যেটাতে তোমার হচ্ছে বেশি লেখা লাগবে, তার চেয়ে ম্যাথে আনসার করাটা ইজিয়ার। সবাই ট্রাই করো যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে যাতে আনসার করতে পারো। বোর্ডে কিন্তু এই যে কনসেন্ট্রেশন বা মোলারিটির ম্যাথ প্রচুর আসে, প্রচুর, ঠিক আছে? ওকে, তো দেখো এরপরে আসতেছে হচ্ছে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকটেন্ট বা লিমিটিং রিএজেন্টও বলে। লিমিটিং রিএজেন্ট কি সেটা আমরা হচ্ছে একটু বোঝার আগে তোমাদের একটা হচ্ছে জেনারেল বলি, গল্প বলি, ঠিক আছে? যে ধরো তোমার বাসায় হচ্ছে আহ স্যান্ডউইচ বানানোর জন্য পাউরুটি আনতে বলছে, ঠিক আছে? তো তুমি জেনারেলি জানো কি, যে একটা স্যান্ডউইচ বানানোর জন্য 2টা ব্রেড লাগে, একটা চিজ লাগে, একটা চিজের স্লাইস লাগে জেনারেলি, আরো অনেক কিছুই দাও, ধরো একদম নর্মাল নর্মাল স্যান্ডউইচ আর কি, ঠিক আছে? যেটা হচ্ছে 20 টাকায় বিক্রি করে বাজারে। আচ্ছা, আর হচ্ছে একটা ভেজিটেবলের সেট লাগে। ভেজিটেবলের সেট ধরো যে তোমার কাছে অনেক আছে, বাট তুমি বাজার থেকে কিনে আনতে চাচ্ছ হচ্ছে এই ব্রেড আর চিজ। তাহলে 2টা ব্রেড আর একটা চিজ মিলে তুমি কি পাচ্ছ এখানে? একটা স্যান্ডউইচ পাচ্ছ, ঠিক আছে? কমপ্লিট স্যান্ডউইচ পাচ্ছ। এখন তুমি একটা কাজ করছো, যে বাজার থেকে তুমি ব্রেড আনছো হচ্ছে 1 2 3 4 5 6, 6টা ব্রেড, ঠিক আছে? চিজের স্লাইস আনছো হচ্ছে 5টা। তাহলে ভাইয়া তুমি যদি এমন টার্গেট নিয়ে আগাও যে 5টা চিজের স্লাইস আনছি, আগের আগের স্লাইডে তো দেখলাম যে একটা চিজ থেকে একটা স্যান্ডউইচ, তাহলে হচ্ছে 5টা চিজ থেকে 5টা স্যান্ডউইচ। এরকম কি হবে কখনো বলো তো? একটার সাথে কিন্তু, আচ্ছা, হ্যাঁ, একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা যেমন আমরা যে কোনো কিছু প্রোডাকশনের ক্ষেত্রে সত্য, তেমনি কেমিক্যাল রিয়েকশনের ক্ষেত্রে সত্য। দেখো এখানে যেহেতু 6টা ব্রেড আছে, তাই তুমি কি করবা? এই যে 2টা ব্রেডের মধ্যে একটা চিজ দিয়ে দিলা, এই যে একটা স্যান্ডউইচ হয়ে গেল। এই 2টার মধ্যে আর একটা চিজ দিয়ে দিলা, আর একটা স্যান্ডউইচ হয়ে গেল।
এই দুইটার মধ্যে আর একটা ব্রেড দিয়ে দিলে আর একটা স্যান্ডউইচ হয়ে গেল। এখন দেখো এই যে বাকি যে দুইজন, এরা কি করবে? এদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই, তার মানে এরা রয়ে যাবে, অবশিষ্ট থেকে যাবে। আর যেটা শেষ হয়ে যাবে তাদেরকে আমরা বলি হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আগে শেষ হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। যেমন ধরো তুমি হচ্ছে মার্কেটে গেছো ঘড়ি কিনতে, দোকানদার বলছে যে ভাইয়া এই ঘড়িটা নেন, এটা হচ্ছে লিমিটিং এডিশন। লিমিটিং এডিশন বলতে উনি বোঝাচ্ছেন যে আহ, এই ঘড়ির এই এডিশনটা হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, রাদার অন্যটা হচ্ছে কমন। মানে এই যে এখানে কমন কোনটা? কমন হচ্ছে চিজ, চিজ থেকে যাচ্ছে বাট ব্রেডটা শেষ হয়ে যাচ্ছে, এটাকেই আমরা বলি হচ্ছে লিমিটিং। ওকে ভাইয়া, লিমিটিং। ঠিক আছে, তাহলে দেখো ওই যে আমরা তিনটা স্যান্ডউইচ পাচ্ছি এন্ড দুইটা চিজ কিন্তু রয়ে যাচ্ছে। এবং আমরা প্রোডাকশন হিসাব করি কার সাপেক্ষে? আমাদের এখানে টার্গেট প্রোডাক্ট হচ্ছে কে বলতো? স্যান্ডউইচ। আমরা টার্গেট প্রোডাক্ট সব সময় হিসাব করতেছি কিন্তু যেটা লিমিটিং সেটা সাপেক্ষে, কারণ ও ভাই শেষ হয়ে যাবে। আমি যদি এই আশায় বসে থাকি যে 5টা স্লাইস থেকে 5টা স্যান্ডউইচ পাবো, সেটা কিন্তু মিথ্যা আশা। ঠিক আছে, এই জন্য যেটা শেষ হয়ে যাবে সেটার সাপেক্ষে হচ্ছে আমরা হিসাব করব। তো চলো এবার হচ্ছে আমরা রিয়াকশনে দেখি কি হয়। যেমন দেখো এখানে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে হচ্ছে H2O তৈরি করতেছে। তো আমি কি করছি? আমি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা দিছি হচ্ছে হাইড্রোজেন, আর 3টা দিছি হচ্ছে অক্সিজেন। তো কি হয়েছে? ওই যে স্যান্ডউইচের মতোই করে হিসাব করো, এই অক্সিজেন ওর সাথে যুক্ত হয়েছে, একটা H2O গেছে। এইটা আরেকজনের সাথে, আরো দুইটার সাথে যুক্ত হয়েছে, একটা H2O গেছে। এটাও আরেকটার সাথে গেছে, আরেকটা H2O তৈরি হয়েছে। কিন্তু আমার এখানে এই যে দুইটা রয়ে গেছে, তাহলে ভাইয়া যে রয়ে যাবে সে কিন্তু লিমিটিং না, যে শেষ হয়ে যাবে সে লিমিটিং। তার মানে এখানে অক্সিজেন লিমিটিং। সেকেন্ডটার ক্ষেত্রে দেখো আয়রন আছে 4টা, 1:1 রেশিওতে এরা হচ্ছে মিলিত হয়, তার মানে একটা একটা একটা, এই যে তিনটা ইয়া হয়েছে। এই যে চতুর্থ জনের জন্য আসলে কেউ নাই, ফাঁকা নাই, কোনো সালফার নাই, তার মানে সালফার শেষ হয়ে গেছে। এখানে সালফার হচ্ছে লিমিটিং রিঅ্যাকটেন্ট বা লিমিটিং রিয়েজেন্ট। তো চলো এবার আমরা একটু ডেফিনেশনটা পড়ি, যে the reactant in a chemical reaction which takes part in the reaction and finishes before the other reactants in that reaction। ঠিক আছে, মানে অন্য রিঅ্যাকটেন্টের আগেই হচ্ছে যে শেষ হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট অফ দ্য রিঅ্যাকশন। ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে। তো চলো এটা হচ্ছে আমাদের এন্ড। এই রেশিওটা সবসময় আমরা হিসাব করি কিন্তু মোল নাম্বারের রেশিওতে। ঠিক আছে, যে 1 মোল আয়রন 1 মোল সালফারের সাথে রিয়াকশন করে 1 মোল ফেরাস সালফাইড তৈরি করে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা হিসাব করি। চলো ওই যে আগের যে স্টেমটা আছে সেই স্টেমটার সাপেক্ষেই আমরা হচ্ছে ডি নাম্বারটা সলভ করব। ঠিক আছে, ওই যে একটু আগে যে কনসেন্ট্রেশনটা আমরা হচ্ছে হিসাব করলাম সেটার রেসপেক্টেই হচ্ছে ডিটা হিসাব করি। চলো, তো এখানে আমরা হচ্ছে দেখানোর ট্রাই করছি যে এই সলিউশনের মধ্যে তো সোডিয়াম কার্বনেট আছে। তোমরা কি জানো সোডিয়াম কার্বনেট হচ্ছে বেসিক সাবস্টেন্স, তাই না? বেসিক। আচ্ছা, HCl যদি আমরা দেই, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব হচ্ছে 25 গ্রাম। ইফ 25 গ্রাম HCl is added to the solution, which compound will be finish first? কোনটা আগে শেষ হবে? তো চলো হচ্ছে আমরা এই জিনিসটা একটু দেখার ট্রাই করি এন্ড একটু ধাপে ধাপে আগাই। ঠিক আছে, আগে হচ্ছে আমরা রিয়াকশনটা করি, যে আচ্ছা ভাইয়া এখানে হচ্ছে আমি HCl দিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব, 25 গ্রাম দিই 50 গ্রাম দিই, ডাজেন্ট ম্যাটার, বাট রিয়াকশনটা কিরকম হবে? রিয়াকশনটা হবে এই যে একটা বেস সোডিয়াম কার্বনেট প্লাস HCl। ঠিক আছে, আমরা আগে হচ্ছে ইকুয়েশনটা সলভ করার ট্রাই করব। ঠিক আছে, সমতা করে নেব। তো দেখো কি কি হবে। আমরা জানি কি অ্যাসিড আর বেস রিয়াকশন করলে কি হয়? সল্ট আর হচ্ছে পানি বা ওয়াটার, সল্ট আর ওয়াটার তৈরি হয়। এন্ড এই রিয়াকশনটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে চলো আমরা হচ্ছে কি করব, সোডিয়াম আছে দুইটা, তাহলে দুইটা সোডিয়ামের জন্য হচ্ছে দুইটা ক্লোরিন লাগবে, তাই আমরা হচ্ছে 2HCl দিলাম, তাহলে দুইটা সোডিয়াম ক্লোরাইড আসবে। ওকে, 2NaCl। ওকে, চলো এরপরে আমার কার্বন, কার্বনেট থেকে হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। চলো আমরা কার্বন ডাই অক্সাইডকে বের করে দিলাম। একটা অক্সিজেন বাকি থাকে, দুইটা হাইড্রোজেন বাকি থাকে, তারা মিলে করবে হচ্ছে H2O।
কিন্তু দেখো এখানে আসলে রিলেশনটা দেখো, 1 মোল সোডিয়াম কার্বনেট রিয়াকশন করে হচ্ছে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, 1 মোল সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে 106 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট, এন্ড 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে হচ্ছে 2 × 36.5 গ্রাম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা তো জানোই যে HCl এর মলিকুলার মাস কত, 36.5। তাহলে 1 মোল সমান যদি 36.5 হয়, 2 মোল সমান এটা দ্বিগুণ। আচ্ছা, এটাই, এতটুকু করলেই হচ্ছে আমাদের ম্যাথ শেষ। তাহলে দেখো আমরা 2 × 36.5 মানে পাচ্ছি হচ্ছে 73 গ্রাম HCl। তার মানে আমরা যদি 73 গ্রাম HCl দেই, 73 গ্রাম HCl এর সাথে হচ্ছে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট রিয়াকশন করে। আমার কাছে আছে হচ্ছে এখন 25 গ্রাম। আমরা দেখবো যে 25 গ্রামের জন্য আসলে কতটুকু রিয়াকশন করে। যদি 25 গ্রামের জন্য ধরো যে 20 গ্রাম লাগে, তার মানে আমি বুঝবো যে 20 গ্রামের সাথে আগেই রিয়াকশন করে HCl শেষ হয়ে যাবে। যদি 25 গ্রামের জন্য 30 গ্রাম লাগে, তার মানে বুঝবো যে সোডিয়াম কার্বনেট কম আছে, তার মানে সোডিয়াম কার্বনেট আগে শেষ হবে। যে কোনো একটার সাপেক্ষে হিসাব করলেই হবে। তো চলো আমরা হিসাবটা করি যে আমাদের লাগবে হচ্ছে সোডিয়াম কার্বনেট 73 গ্রাম HCl needs, আমরা ইউনিটারি মেথড দিয়েই করি, ঠিক আছে, needs 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। তোমরা, আমি জানি কমেন্টে অনেকে করে ফেলছো, দেখি কে কে করছে, তারপরে হচ্ছে হিসাব করি। আচ্ছা, লিমিটিং অনেকেই বলে বলে ফেলতেছো। যারা যারা করছো তারা একটু বলো তো ভাই, কত গ্রাম থাকবে, কত গ্রাম লাগবে এখানে, আমরা তারপরে হচ্ছে তোমাদেরটার সাথে মিলাবো, ঠিক আছে। চলো করি। আহ আমরা বলছি 73 গ্রাম HCl এর জন্য 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দরকার হয়, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে এবার আমাদের কাছে আছে কতখানি, আছে হচ্ছে 25 গ্রাম, এখানে বলে দিছে কতটুকু, 25 গ্রাম। চলো লিখি 25 গ্রাম HCl এর জন্য আসলে কতটুকু দরকার হয়। এটাও ইউনিটারি মেথড দিয়ে করবো, 106 ডিভাইডেড বাই 73 ইন্টু হচ্ছে 25 গ্রাম সোডিয়াম কার্বনেট। আমাদের আসবে হচ্ছে কতখানি বলতো, দেখি দেখি। রাকিন, তাহসিন, নূরে আলম সিদ্দিকী, 36.3। আচ্ছা, রুদ্র, মাহিন বিন কায়েস। চলো আমরা ক্যালকুলেটরে আমিও একটু করে দেখি যে তোমাদেরটা আসলে হয়েছে কিনা। তাহলে 106 ডিভাইডেড বাই 73 ইন্টু হচ্ছে 25 গ্রাম, আসতেছে হচ্ছে 36.3। এবার তোমরাই আমাকে বলো ভাই, 36.3 গ্রাম যদি দরকার হয়, আমার এই বিকারের মধ্যে আছে কতটুকু, আছে হচ্ছে 26.5। তাহলে হচ্ছে আমার যতটুকু দরকার তার চেয়ে কম আছে, তার মানে ওই জিনিসটা আগে শেষ হয়ে যাবে। আগে শেষ হওয়ার জন্য হচ্ছে লিমিটিং কে হবে, লিমিটিং হবে হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা লিখি, সুতরাং therefore sodium carbonate will be finished first। যে লিমিটিং সে আগে শেষ হবে, ঠিক আছে। এই তো, এটাই হচ্ছে আমাদের লিমিটিং এর ম্যাথ ছিল। এটাও কিন্তু বোর্ডে অনেক আসে। এন্ড আমাকে একটু বলো, এবার তোমাদের জন্য হচ্ছে কমন সেন্সের প্রশ্ন, ঠিক আছে। আমাকে একটু বলো তো, এই যে সলিউশনটা HCl মিক্স করার পরে এটা কি অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে, দেখি কে কে পারো। ফারুক, তোমার একটা কোশ্চেন আছে, করো ভাইয়া কোশ্চেন, সমস্যা নেই, যদি চোখে পড়ে আনসার দিয়ে দিব আমরা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ারিদ বিন ফারুক, তোমার কোশ্চেন আমি দেখছি ভাইয়া। নূরে বলতেছো হচ্ছে, নূরে আলম সিদ্দিকী বলতেছো অ্যাসিডিক, আজাদ আহমেদ বাড়ি থেকে আসতেছে, সুরভি বলতেছো হচ্ছে অ্যাসিডিক, সবাই বলতেছো অ্যাসিডিক। আচ্ছা, অ্যাসিডিক কি হবে? হ্যাঁ ভাইয়া, অ্যাসিডিক কি হবে, কারণ কারণ আমার এই যে 26.5 গ্রাম শেষ হয়ে যাবে, বাট এক্সট্রা থেকে যাবে কে বলতো, এক্সট্রা থেকে যাবে হচ্ছে আমার HCl। HCl হচ্ছে আমার 25 গ্রাম, তার মানে 26.5 গ্রামের জন্য যতটুকু HCl দরকার ততটুকুই রিয়াকশন করবে
একটু আগে যে আমরা চিজের উদাহরণটা দিছিলাম সেটার মতো। যেমন হচ্ছে এই জায়গাটা বেশি চিজি হয়ে যাবে, কারণ কি চিজ বেশি আসে। ঠিক আছে, একইভাবে চিন্তা করো, এই জিনিসটাই হচ্ছে সোডিয়াম কার্বনেট। তার মানে এখানে সোডিয়াম কার্বনেটের জন্য যতটুকু HCl দরকার ততটুকু এখানে রিয়াকশন করে ফেলবে, বাকি থেকে যাবে কি HCl। HCl যদি বেশি থাকে তার মানে কি আমার সলিউশনের মধ্যে অ্যাসিড আছে, তাই আমার সলিউশনটার প্রকৃতি বা নেচার কি হবে, অ্যাসিডিক হবে। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু মাঝে মধ্যে কলেজ অ্যাডমিশনে দিয়ে দেন। ঠিক আছে, তোমরা যারা হচ্ছে নেক্সটে এসএসসির পরে কলেজে ঢুকবা, কলেজে অ্যাডমিশন দিবা, তখন কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসে যে সলিউশনের নেচার কি হবে, মাঝে মাঝে বোর্ডেও দিয়ে দিতে পারে। ওকে, ঠিক আছে, এক্সট্রা থেকে যাবে স্যান্ডউইচ। ঠিক আছে, তো চলো আমরা এখন একটু দেখি হচ্ছে অক্সিডেশন রিডাকশন। আচ্ছা, এই যে তোমাদের সবার প্রিয় একটা রিয়াকশন, তাই না? জিঙ্ক আর কপার সালফেট, জিঙ্ক সালফেট আর কপার, এটা দিয়ে আমরা অনেক মিমও দেখি, তাই না? একটা হচ্ছে আর একটা ইলেকট্রন কিভাবে কেড়ে নিয়ে যায়। আচ্ছা, তো এটাই হচ্ছে আমরা একটু এলাবোরেটলি দেখি। আমি জানি তোমরা অনেকেই পারো, বাট স্টিল হচ্ছে অনেকের সমস্যা হয় যে কোনটা অক্সিডেশন, কোনটা রিডাকশন, কোনটার সাপেক্ষে আমরা কোনটা হচ্ছে আহ, ইয়া করব। ঠিক আছে, কোনটাকে অক্সিডেন্ট বলবো, কোনটাকে রিডাকটেন্ট বলবো, এই জিনিসটা আজকে হচ্ছে আমরা এই 5 মিনিটের মধ্যে ক্লিয়ার করার ট্রাই করব। ঠিক আছে, তো অক্সিডেশন কি আর রিডাকশন কি সেটা আমার বুঝতে হবে। একদম ভাইয়া একটা লাইন দিয়ে মনে রাখবা, অক্সিডেশন মানে হচ্ছে তোমাকে অক্সিজেন দিয়ে দিতে হবে। কেউ যদি অক্সিজেন কাউকে দিয়ে দেয় এবং নিজে পজিটিভলি চার্জ হয়ে যায়, পজিটিভলি চার্জ হোক, নেগেটিভলিও চার্জ হতে পারে, বাট সে সামহাও নিজের কাছে দুটো অক্সিজেন ছিল, একটা অক্সিজেন ছিল, সে হচ্ছে দিয়ে দিছে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এই যে যে রিয়াকশনটা হচ্ছে, যে দানের যে ব্যাপারটা, ঠিক আছে, গিভ অ্যাওয়ে, এই জিনিসটা হচ্ছে আমার অক্সিডেশন। আর টেক সামথিং, ঠিক আছে, যদি এরকম একটা রিয়াকশন হয় সাথে সাথেই যে আমি যেটা দিয়ে দিছি, আমার দেওয়া জিনিসটা বা আমার ছেড়ে দেওয়া জিনিসটা অন্য একজন হচ্ছে নিয়ে নিছে, তাহলে নিয়ে নেওয়ার যে ব্যাপারটা, নিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে কি বলতো, নিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে রিডাকশন। মানে অক্সিডেশন মানে হচ্ছে দিয়ে দেওয়া, রিডাকশন মানে হচ্ছে নিয়ে নেওয়া। এখন এটার সাপেক্ষেই হচ্ছে আমরা বাকি কথাগুলো হচ্ছে একটু মিলাই নেওয়ার ট্রাই করবো। এখানে অনেক ঘিঞ্জি লাগতেছে, আমরা হচ্ছে আগে রিয়াকশনটা দেখি যে কি হয় আসলে। আমরা বলছি জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক কি করে জানো? জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়। তার মানে ওর কাছে ছিল হচ্ছে 30টা ইলেকট্রন, ও দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে ওর কাছে এখন আছে 28টা ইলেকট্রন এন্ড 30টা প্রোটন। 28টা ইলেকট্রন আর 30টা প্রোটনের তাহলে নিট চার্জ কত হয়? নিট চার্জ হয় হচ্ছে জিঙ্ক 2+। ঠিক আছে, আর দুইটা ইলেকট্রন সে ছেড়ে দেয়, এই দুইটা হাওয়ায় ভাসতে থাকে। ঠিক আছে, এই দুইটা ইলেকট্রনের উপর চোখ পড়ে কার জানো? কপার সালফেটের, কারণ কপার সালফেটের মধ্যে কপারের চার্জ হচ্ছে +2। মানে আমি যদি সংক্ষেপে লিখি, এখানে তার আশেপাশেই থাকে হচ্ছে কপার 2+। কপার 2+ কি করবে? এই দুইটা ইলেকট্রনকে হচ্ছে নিয়ে নিবে, এটা হচ্ছে 2 ইলেকট্রন নিয়ে নেয়, কপার হয়ে যায় হচ্ছে সাধারণ কপার। ঠিক আছে, একদম সুস্থ স্বাভাবিক কপার। মানে ও আয়োনাইজড ছিল পজিটিভলি, ও দুইটা ইলেকট্রন নিয়ে সুস্থ স্বাভাবিক কপারে পরিণত হয়েছে। এই যে যে হচ্ছে ইলেকট্রন দিয়ে দিল, এইটাকে, এই রিয়াকশনটাকে আমরা বলতেছি বা এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে অক্সিডেশন। আর এই যে নিয়ে নেওয়ার যে ব্যাপারটা আমরা আগেই বলছি, যে নিয়ে নেওয়ার ব্যাপারটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিডাকশন। ওকে, অক্সিডেশন আর রিডাকশন। এখন দেখো, যে অক্সিডেশনে পার্টিসিপেট করছে সে আসলে কাকে হেল্প করছে বলতো? যে রিডাকশন, যার রিডাকশন হয়েছে তাকে হেল্প করছে। তাই ওকে আমরা বলি হচ্ছে রিডাকটেন্ট, আর ওকে আমরা বলি হচ্ছে অক্সিডেন্ট। কারণ ও দুইটা ইলেকট্রন যদি না রিসিভ করতো তাহলে ও জীবনেও কিন্তু অক্সিডাইজড হইতে পারতো না। তার মানে এই যে কপারকে আমরা বলি হচ্ছে অক্সিডেন্ট, কারণ কি সে অন্যকে অক্সিডাইজড হইতে সাহায্য করছে। আর ওকে বলি হচ্ছে আমরা রিডাকটেন্ট। ঠিক আছে, একসাথেই মনে রাখতে পারো। আচ্ছা, আরো কিছু জিনিস এখন খেয়াল করো। এখন আস্তে আস্তে হচ্ছে আমরা ভিতরে ঢুকি, যে জিঙ্কের অক্সিডেশন নাম্বার বা চার্জ কত ছিল এখানে? 0। কারণ কি আমরা জানি যে সাধারণ অবস্থায় বা ওপেন কন্ডিশনে হচ্ছে যে কোনো অ্যাটমের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0 থাকে। 0 থেকে কি হয়েছে? +2 হয়েছে। যদি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয় সেটা হয় হচ্ছে অক্সিডেশন, আর যদি অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়, কমে যায়, +2 থেকে কত হয়েছে? 0 হয়েছে। দেখো, +2 থেকে 0, এটাও হচ্ছে আমরা রিডাকশন হিসেবে বলি। তো চলো এখন আমরা আগের স্লাইডে যাই। এই যে জিঙ্ক,
জিঙ্ক আর কপার সালফেট রিয়াকশন করছে, জিঙ্ক সালফেট আর কপার তৈরি করছে। তাহলে জিঙ্কের অক্সিডেশন নাম্বার ছিল হচ্ছে আহ কত বলো তো ভাইয়া? 0। এই যে দেখো, এখানে জিঙ্কের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। ঠিক আছে, ওকে। আর কপারের অক্সিডেশন নাম্বার কত? +2। এই যে +2। এখন জিঙ্কের 0 থেকে +2 হয়ে যাওয়ার গল্পতে হেল্প নিছে কে, হেল্প করছে কে? হেল্প করছে হচ্ছে কপার সালফেট। তাই ওকে আমরা বলতেছি হচ্ছে অক্সিডেন্ট, আর ওকে বলতেছি হচ্ছে রিডাকটেন্ট। ঠিক আছে, তো দেখো অক্সিডেন্ট কাকে বলতেছি আমরা? দ্য এলিমেন্ট হুইচ অ্যাকসেপ্টস ইলেকট্রন, মানে হচ্ছে যে ইলেকট্রন নিয়ে অন্যকে হেল্প করে, যে ভাই দে তোর ইলেকট্রন দিয়ে দে, তুই অক্সিডাইজড হ। এই যে একজন নিয়ে নিয়ে তোমাকে হেল্প করতেছে, এই জন্য আমরা ওকে বলতেছি অক্সিডেন্ট। আর যে হচ্ছে অক্সিজেন ছেড়ে দিচ্ছে তাকে আমরা বলতেছি হচ্ছে রিডাকটেন্ট। তাহলে এই যে কপার সালফেট থেকে কপার হয়ে যাওয়ার যে গল্পটা, দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এটাকে আমরা বলতেছি হচ্ছে রিডাকশন প্রসেস। এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়ে যাওয়ার ব্যাপারটা, এটাকে বলতেছি আমরা কি বলতো? অক্সিডেশন। এন্ড বাকিগুলা দেখতেই পাচ্তেছো যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে রিডাকশন হয়েছে। অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে দুইটা, তার মানে অক্সিডেশন নাম্বার যদি বাড়ে এন্ড ইলেকট্রন ছেড়ে দেয়, সেটাই আমাদের অক্সিডেশন। উল্টাটা হলে রিডাকশন। ক্লিয়ার ভাইয়া? রিডাকটেন্ট, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা একটু অক্সিডেশন নাম্বারটা করার ট্রাই করব, যে কার অক্সিডেশন নাম্বার কিরকম হয় সেটা একটু দেখি। অক্সিডেশন নাম্বার অফ মেটালস ইজ পজিটিভ, আর নন মেটালের হচ্ছে নেগেটিভ হয়। যেমন সোডিয়াম মেটাল হলে তার +1, ক্লোরিনের জন্য -1। আর যদি ফ্রি অ্যাটম হয় তাহলে হচ্ছে আয়রন আর হাইড্রোজেন, এটা ফ্রি অবস্থায় আছে, তাই হচ্ছে এদের 0। আর H2O, ঠিক আছে, H2O একটা ফ্রি মলিকিউল। টোটাল মলিকিউলের টোটাল অক্সিডেশন নাম্বার হচ্ছে 0 হবে যদি কোনো চার্জ না থাকে। এখানে চার্জ যদি 0 হয়, এটা টোটালটা হবে হচ্ছে 0। আর যদি টোটাল চার্জ পজিটিভ হোক নেগেটিভ হোক, ওই টোটাল চার্জটা হচ্ছে প্লাস বা মাইনাস যেটা থাকবে সেটাই হবে। ঠিক আছে, এটা আমরা জানি। জাস্ট হচ্ছে ছকটা তোমরা একটু দেখে নাও, আমরা যখন নির্ণয় করা দেখব তখন হচ্ছে ক্লিয়ার হবে। যেমন আমরা একটু বোর্ডে আসা কোশ্চেন গুলাই দেখি, যে 17 সালে আসছে, 19 সালে আসছে, 20 সালে আসছে। তো ওই কোশ্চেন গুলো হচ্ছে আমরা কিভাবে সলভ করার ট্রাই করব, সেটা দেখলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে। তো দেখো, প্রথমে আমাকে বলছে হচ্ছে যে K2S, এটার মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার কত। ঠিক আছে, তো জানো যে গ্রুপ 1 এর, আমরা দেখো এবার একটু আবার ছকের মধ্যে ফিরে আসি। এখানে বলছে যে অক্সিডেশন নাম্বার অফ দা মেটালস ইন আর্থ আলকালি মেটালস, মানে হচ্ছে গ্রুপ 2 যারা, ঠিক আছে, গ্রুপ 2 যাদের, তাদের হচ্ছে +2। একইভাবে অক্সিডেশন নাম্বার অফ অ্যালকালি মেটালস, অ্যালকালি মেটাল কারা? এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা, তাই না? এদের হচ্ছে তোমার +1। তার মানে হচ্ছে গ্রুপ 1 এর যারা, তারা হচ্ছে +1। তাহলে পটাশিয়ামের আমরা ধরতেছি +1। তো চলো এটা করি। দুইটা পটাশিয়াম আছে, তার মানে 2 × +1। সালফারের কত? সালফারেরটা আমরা জানি না, ধরে নিচ্ছে হচ্ছে আমরা x, আমরা বলছি টোটাল একটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত হয়? 0 হয়। তাহলে আমরা হিসাব করতেছি x হচ্ছে -2। ঠিক আছে, +2 থেকে -2। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে সেকেন্ড টাইপ, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা হচ্ছে অনেক অনেকবার পরীক্ষা আসছে ভাই। ঠিক আছে, তো পটাশিয়ামের জন্য হচ্ছে আমরা কি লিখতে পারি? দুইটা পটাশিয়াম আছে, 2 × +1 প্লাস ক্রোমিয়ামেরটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এক্স যদি ধরি, দুইটা ক্রোমিয়ামের হবে 2x। আমরা জানি না ক্রোমিয়ামেরটা কত। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত বলো তো ভাইয়া? আচ্ছা, নামাজের ব্রেক আমরা দিব ভাইয়া, অক্সিডেশন নাম্বারটা শেষ করে নামাজের ব্রেক দিব। ঠিক আছে, ওকে। যারা ব্রেকের কথা বলতেছে ভাই, আমরা অক্সিডেশন নাম্বার গুলা ক্লিয়ার করেই হচ্ছে নামাজের ব্রেকটা দিব। আচ্ছা, অক্সিজেনের জন্য হচ্ছে -2। তাহলে 60টা অক্সিজেন আছে, 60টা অক্সিজেনের জন্য কত দেব? 7 × -2। ওকে, তাহলে দেখো, +2 +2x -14 যদি 0 হয়, তাহলে 2x হবে হচ্ছে +12। সুতরাং x হবে হচ্ছে +6। ওকে, ঠিক আছে।
ওকে, তাহলে দেখো, কার্বনিক অ্যাসিড H2CO3, এটার জন্য আমরা কার্বনের অক্সিডেশন নাম্বারটা ডিটারমাইন করি। চলো, তাহলে দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেনের হচ্ছে +1, দুইটা হাইড্রোজেনের জন্য হচ্ছে +2। কার্বনেরটা আমরা জানি না, একটা কার্বন আছে তাই এক্স, তিনটা অক্সিজেন আছে তার মানে অক্সিজেন, 3 × -2, 3 × -2 ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হবে হচ্ছে 0। তার মানে আমরা পরের লাইনে লিখি 2 + x - 6 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এক্স এর ভ্যালু কত হবে ভাইয়া বলো তো? +4। এই তো। তাহলে এটা একটু তোমরা বলো তো, KO2 একবারে বলবা। পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত? দুইটা অক্সিজেনের হচ্ছে -2 × 2। এই তো দেখতে পাচ্ছি। ফারহাদ, সুমানা মাহুরা রাইট অ্যান্সার দিয়ে দিছো। ওকে, তার মানে হচ্ছে +4। ঠিক আছে, নাইস। +4। আর সেন্ট্রাল এলিমেন্ট চিনবো কিভাবে ভাইয়া? যেটা দেখবা যে একদম কম পরিমাণে আছে সেটাই হচ্ছে সেন্ট্রাল এলিমেন্ট। ঠিক আছে, যেমন ধরো যে মিথেনের ক্ষেত্রে CH4। ঠিক আছে, এটা দিয়ে দিছে, বলছে সেন্ট্রাল এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কত হবে। ঠিক আছে, তো আগে সেন্ট্রাল এলিমেন্ট কিভাবে চিনবো আমরা? এই যে এইভাবে স্ট্রাকচারটা দেখে, যে একদম সেন্টারে কে থাকে। দেখো, চারটা হাইড্রোজেন যদি থাকে, চারটা হাইড্রোজেন কখনোই একটা হাইড্রোজেন সেন্টারে থাকবে না, রাদার কার্বনটা হচ্ছে সেন্টারে থাকবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন দুইটা আছে, অক্সিজেন তিনটা আছে, বাট কার্বন আছে একটা, তার মানে সেন্টারে থাকার পসিবিলিটি কার্বনেরই বেশি। তো ঠিক আছে, আমরা এখন হচ্ছে কিছু কুইজ তোমাদের জন্য দিচ্ছি। এই যে দিনাজপুর বোর্ড, দিনাজপুর না সরি, ঢাকা বোর্ড 2022-এ আসছে এটা। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন H2S2O7? এটার নাম কি বলো তো? এই যে এই কম্পাউন্ডটার নাম কি, দেখি কে বলতে পারে। আচ্ছা, সবাই হচ্ছে বাদ দাও এখন। এই যে এইটার আনসারটা বলো কমেন্ট বক্সে। অলিয়াম। আচ্ছা, +6। হ্যাঁ, তাহলে দেখি +6 কিনা। এটা কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের মতোই আছে, +2, তারপর হচ্ছে +2x, আর মাইনাস অক্সিজেন হচ্ছে চারটা, তার মানে হচ্ছে মাইনাস +2 × 7। এখানে আসতেছে হচ্ছে 2x6 ইকুয়ালস টু হচ্ছে +12। যারা যারা রাইট অ্যান্সার দিচ্ছ তাদের জন্য হচ্ছে +6, মানে রাইট অ্যান্সার হচ্ছে এ। কিন্তু তোমরা কিন্তু আগেরটায় আমি একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করছিলাম, তোমরা কিন্তু কিছু বলো নাই। যে এই যে লাস্টেরটা আমি বলছি, তোমরা তালে তালে বলছো এটা +4 হবে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে জেনে নাও, এই যে KO2, ঠিক আছে, এটা কোন অক্সাইড, কোন ধরনের অক্সাইড বলো তো? আমি আবার হচ্ছে এটার আনসারটা তোমাদের কাছেই জানতে চাচ্ছি। KO2 এর অক্সিডেশন নাম্বার কত হবে? এবার দেখি রাইট অ্যান্সার আসে কিনা। আমি বলছি যে তোমরা ভুল করছো, যারা যারা আনসার দিছো। দেখি কে কে রাইট অ্যান্সার দেয়। হ্যাঁ, এই তো, নাইস। সুপার অক্সাইড। সুপার অক্সাইডে কি হয়, কত হয় অক্সিডেশন নাম্বার অক্সিজেনের? এই যে পটাশিয়ামেরটা আমরা জানি হচ্ছে +1, ঠিক আছে, আর অক্সিজেনেরটা হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। ঠিক আছে, 2x। অক্সিজেনেরটা যদি বের করতে চাই তাহলে এক্স হবে হচ্ছে -½ এটা যে তোমরা ভুল করবা সেটা আমরা
জানি, ঠিক আছে, এটা যাতে ভুল না হয়। পার অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -1, আর সুপার অক্সাইডের ক্ষেত্রে সেটা হচ্ছে -½ এটা যাতে ভুল না হয়। ওকে, তাহলে হচ্ছে সেকেন্ড কুইজ তোমাদের জন্য সেম প্যাটার্নের। সুপার অক্সাইড, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেকেন্ড কুইজটার আনসারও করে দাও। এই যে এখানে বলছে সালফারের অক্সিডেশন নাম্বারটা কত এই কম্পাউন্ডের জন্য। বুঝবো কিভাবে এটা সুপার অক্সাইড? ভালো কোশ্চেন। যদি দেখো যে অক্সিজেন আর অন্য যে কম্পাউন্ডটা আছে সেটার রেশিও হচ্ছে 1:2, ঠিক আছে, তখন সেটা হচ্ছে সুপার অক্সাইড হয়। এটা ওই যে যোজনী বা হচ্ছে ওটাকে কি বলে, অক্সিডেশন নাম্বারের ইয়াটা, রেশিওটা দেখে তুমি বুঝতে পারবা কি 1:2। এই যে তারপরে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যেমন হচ্ছে উল্টাটা হয়, কার্বনের যোজনী কত, 4। তার মানে যোজনীর একটা অনুপাত থাকে, এখানে যোজনীর অনুপাত কত হয়েছে, 1:½ হয়েছে কিন্তু, ঠিক আছে, এটা বুঝতে হবে তোমার। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে সালফারের জন্য হচ্ছে +2 আসতেছে। ঠিক আছে, তো দেখি এটা কি ট্রু কিনা। আমরা ধরে নিলাম হচ্ছে এটা এটা আসছে ম্যাক্সিমামের আনসার। দুইটা সোডিয়ামের জন্য হচ্ছে +2, দুইটা সালফারের জন্য আমরা ধরে নিলাম *2x, আর তিনটা অক্সিজেনের জন্য কত, -6 ইকুয়ালস টু হবে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে গেলে হচ্ছে 2x ইকুয়ালস টু হবে +4, তাহলে x ইকুয়ালস টু হবে হচ্ছে +2। হ্যাঁ, আমরা রাইট অ্যান্সার হচ্ছে এ। এরপরে হচ্ছে আমরা শুরু করব ব্রেকের পরে, ঠিক আছে, একটা ছোট্ট ব্রেক দিচ্ছি। তোমরা হচ্ছে অনেকেই নামাজের কথা বলতেছিলা, নামাজের বিরতি শেষে হচ্ছে আমরা আহ শুরু করব। যোজনী হচ্ছে ভ্যালেন্সি ভাইয়া। ওকে, ব্রেক হচ্ছে এই যে কত বাজে এখন, 4:09 বাজে। আমরা 4:19-এ শুরু করি, ঠিক আছে। ওকে, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ব্রেকের পরে আমাদের আজকের ক্লাসে। আর অল্প একটু পার্ট আছে, সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 11 থেকে কিছু জিনিস দেখবো। তোমরা হচ্ছে শুরুতে বলতেছিলা যে ভাই চ্যাপ্টার 11-এর রিয়াকশন রিয়াকশন দেখান। তো আজকে হচ্ছে এই পার্টে হচ্ছে আমরা ওই জিনিসগুলাই দেখবো। তো সবাইকে হচ্ছে আবারও একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে। তো সবাই একটু জানাও তো কমেন্ট বক্সে কার কি অবস্থা এখন। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি চলে গেছো সবাই ক্লাস ক্লাস সেরে? হ্যাঁ, অক্সিডেশন নাম্বার কে যেন ফিদা যখন যে কোশ্চেনটা করছে যে অক্সিডেশন নাম্বার ইয়ার করার ক্ষেত্রে কি +2 আর +4 বল লাগবে কিনা, হ্যাঁ, +2 +4 অক্সিডেশন নাম্বার সবসময় হচ্ছে তুমি চার্জ দিয়ে বলবা, আর যোজনী বা ভ্যালেন্সি, ভ্যালেন্সি হচ্ছে তোমার চার্জ ছাড়া বলতে হয়, ঠিক আছে। ওকে, তো অনেকেই ওসমান বলতেছে যে নামাজ পড়ে এখন আমি স্পিরিচুয়ালি লিফটেড, ঠিক আছে। তো যারা যারা হচ্ছে স্পিরিচুয়ালি লিফটেড হইছো, আমরা বেশিক্ষণ টাইম নিব না, আমরা চ্যাপ্টার 11 আবার যখন আমরা সলিউশন ক্লাস করাবো তখন এলাবোরেটলি দেখবো। এখন জাস্ট কিছু রিয়াকশন যেগুলো হচ্ছে একদমই দরকার তোমাদের, যেহেতু টেস্ট পরীক্ষা শেষ এন্ড হচ্ছে একটু হচ্ছে রিভিশনের দরকার আছে, আমরা জাস্ট হচ্ছে একটু র্যাপ আপ করবো যে কি কি সব জিনিসপত্র আসে, এন্ড ওইগুলা থেকেই হচ্ছে কিছু এমসিকিউ দেখবো। এন্ড যখন হচ্ছে আমাদের সলিউশন ক্লাসগুলো হবে এন্ড ওইটার টোটাল কোর্স প্ল্যান নিয়েও হচ্ছে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। তো ঠিক আছে, এখন হচ্ছে আচ্ছা, যোজনী কি বলতেছিল একজন, হ্যাঁ আমি তো 3বার বললাম যোজনী হচ্ছে ভ্যালেন্সি, ঠিক আছে। সাইন নাম্বারের আগে নাকি পরে আহ যদি চার্জ লেখো, ঠিক আছে, ধরো তুমি লিখলা ম্যাগনেসিয়াম 2+, চার্জ যখন লিখবা চার্জ
চার্জের ক্ষেত্রে হচ্ছে প্লাসটা পরে, আর যখন তুমি খাতায় লিখতেছো অক্সিডেশন নাম্বার ও এন, এটার চার্জ চার্জের নাম্বারও +2, অক্সিডেশন নাম্বারও +2 হবে যখন হচ্ছে আমি স্বাভাবিকভাবে একে বলতেছি। যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার মধ্যে ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে 2+, আর অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। আমি যখন একে আয়ন হিসেবে লিখবো, আয়ন হিসেবে লেখার সময় হচ্ছে প্লাসটা আমরা পরে দিব। রেদার চার্জ নাম্বার বলো অক্সিডেশন নাম্বার বলো, সবসময় হচ্ছে আমরা চার্জটা আগে দিব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, ঠিক আছে। লিমিটিং রিঅ্যাকটেন্ট কি মোল দিয়ে বের করা যাবে? হ্যাঁ ভাই, মোল দিয়ে বের করা যাবে। মোল দিয়ে বের করে তুমি, মোল দিয়ে করাটাই হচ্ছে এমসিকিউ এর জন্য ভালো, যে তুমি আগে মোলের রেশিওটা বের করলা, তারপরে হচ্ছে তুমি ওটার যে অ্যামাউন্ট সেটা বের করলা। চলো আমরা শুরু করি। আমরা হচ্ছে চ্যাপ্টার 11 এর অনেক কিছু সম্বন্ধেই হচ্ছে নেক্সট আলোচনা করব। তো শুরুতে হচ্ছে আমরা হাইড্রোকার্বন পাই কিছু, ঠিক আছে? এই হাইড্রোকার্বন গুলার আলাদা আলাদা ক্লাস আছে, আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? তো কোন সাইনের জন্য হচ্ছে আমরা আলাদাভাবে চিনবো যে ভাই এটা অ্যালকিন, এটা অ্যালকেন, আর এটা অ্যালকাইন? তো ওই যে যে চেনার যে গ্রুপটা, সেটাকে আমরা বলি হচ্ছে ফাংশনাল গ্রুপ। যেমন অ্যালকেইন যদি হয়, ঠিক আছে, অ্যালকেইন যদি হয়, আমরা জানি এগুলো সবাই কি, এখানে যাদের যাদের নাম লিখছি সবাই হচ্ছে হাইড্রোকার্বন, তাই না? হাইড্রোজেন আর কার্বন দিয়ে গঠিত যৌগগুলোকে আমরা কি বলি, গঠিত কম্পাউন্ড গুলাকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। মানে যেসব কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন আর কার্বন একটা নির্দিষ্ট রেশিওতে থাকে, তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলি। এখন অ্যালকেনের মধ্যেও কি থাকে? কার্বন আর হাইড্রোজেন, ঠিক আছে? অ্যালকেনের মধ্যেও থাকে কার্বন আর হাইড্রোজেন, অ্যালকিনের মধ্যেও থাকে কার্বন আর হাইড্রোজেন, বাট এই যে এদের রেশিওটা হচ্ছে একটু আলাদা আলাদা। যেমন অ্যালকেনের মধ্যে যদি n সংখ্যক কার্বন থাকে এন্ড হাইড্রোজেন নাম্বার থাকবে হচ্ছে CnH2n+2, ঠিক আছে? অ্যালকিনের মধ্যে থাকে হচ্ছে CnH2n, এন্ড অ্যালকাইনের কথা যদি আমরা বলি, অ্যালকাইন হবে হচ্ছে CnH2n-2, ঠিক আছে? অ্যালকোহল কিভাবে থাকে? আচ্ছা, অ্যালকোহলের কথা বলার আগে আমরা একটু বলে নিই, তোমরা কি অ্যালকাইল ফাংশনাল গ্রুপকে চিনো? অ্যালকাইলকে আমরা কোন ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করি? একটু চ্যাট বক্সে জানাও তো অ্যালকাইল কি। অ্যালকাইল হচ্ছে আর, হ্যাঁ, আর দিয়ে এক্সপ্রেস করি, বাট এটার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে CnH2n+1, ঠিক আছে? যেমন আমার কাছে যদি একটা কার্বন থাকে, তাহলে সেই রেশিওতে CH3 হবে, এবং এটার একটা হ্যান্ড, একটা ভ্যালেন্সি হচ্ছে একটা ফাঁকা থাকবে, সেখানে আরেকটা হাইড্রোজেন বা আরেকটা কার্বন বসতে পারে, ঠিক আছে? আবার ধরো C2H5, এটাকে আমরা বলি মিথাইল, এটাকে বলি ইথাইল। একইভাবে অ্যালকাইলের কার্বন নাম্বার যত বাড়বে, আমরা তখন বলবো 3টা কার্বন থাকলে প্রোপাইল, 4টা কার্বন থাকলে বিউটাইল, এইভাবে আগাবো, ঠিক আছে? বাট এই যে এই ফাংশনাল গ্রুপটাকে আমরা কি বলি? অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো অ্যালকোহল যদি আমরা বলি, অ্যালকোহলের ফাংশনাল গ্রুপটা হচ্ছে CnH2n+1, তার সাথে এই যে বাকি যে একটা ভ্যালেন্সি, এইটা ফিল করবে হচ্ছে হাইড্রক্সিল দিয়ে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালডিহাইড যদি আমরা বলি, CnH2n+1, এটার সাথে থাকবে হচ্ছে CHO। CHO যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলতেছি অ্যালডিহাইড। কার্বক্সিলিক অ্যাসিড কাদেরকে বলবো? এই যে একই জিনিস, অ্যালকাইলের সাথে যদি COOH থাকে, তাদেরকে আমরা বলতেছি কার্বক্সিলিক গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? CnH2n+1, H2n+1, তার সাথে কি থাকবে? COOH। এই যে কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা অর্গানিক অ্যাসিডও বলে থাকি। অর্গানিক অ্যাসিড কেন বলি? কারণ এটা হচ্ছে আমাদের আহ, যে কোনো অ্যানিমেলের মধ্যে বা হচ্ছে এই অ্যাসিডটা আমরা খেতে পারি বা বডির মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে? মানে অর্গানিক কম্পাউন্ড থেকে যে অ্যাসিডটা পাওয়া যায়, সেটাকে অর্গানিক অ্যাসিড আমরা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো একটা জিনিস কিন্তু এখানে কমন পাচ্ছি আমরা। কি কমন পাচ্ছি বলতো? এই যে CnH2n+1, CnH2n+1, CnH2n+1। সেই হিসাবে আমরা অ্যালকোহলকে বলতেছি ROH বলতে পারি, আর CHO বলতে পারি, আর আর COOH বলতে পারি। আর একটা জিনিস হচ্ছে, আর একটা মজার জিনিস এখানে ঘটে।
তুমি যদি অ্যালকোহলকে অক্সিডাইজড করো অক্সিজেন দিয়ে, ঠিক আছে, অ্যালকোহলকে কি দিয়ে অক্সিডাইজ করো? অক্সিজেন দিয়ে, তখন হচ্ছে অ্যালডিহাইড পাবা। অ্যালডিহাইডকে অক্সিডাইজড করলে তুমি পাবো হচ্ছে অ্যাসিড। তার মানে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড করা যায়, অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি করা যায়, সেটাই আমরা একটু পরে রিয়েকশনে দেখব। তো চলো, এন্ড আরেকটা জিনিস, এই যে এই তিনটা হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আমরা স্যাচুরেটেড বলি হচ্ছে অ্যালকেইনকে, এটাকে বলি হচ্ছে স্যাচুরেটেড। আর অ্যালকিন আর অ্যালকাইনকে আমরা বলি হচ্ছে আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। ওকে, ঠিক আছে, চলো হচ্ছে আমরা এখন রিয়াকশন গুলা দেখি একটু। প্রথমেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইন, দেখো একটা অ্যালকাইন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, অ্যালকাইনের মধ্যে কার্বন আর কার্বনের যে বন্ড সেটা থাকে হচ্ছে সিঙ্গেল বন্ড। অ্যালকিনের মধ্যে লিস্ট একটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, অ্যালকাইনের মধ্যে লিস্ট একটা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে ট্রিপল বন্ড যদি আমরা দেখি সেটাকে আমরা বলবো অ্যালকাইন, ডাবল বন্ড দেখলে বলবো অ্যালকিন, সিঙ্গেল বন্ড হলে অ্যালকেন। আচ্ছা, দেখো আমরা কি করছি, অ্যালকাইন নিছি, তার সাথে নিছি হচ্ছে ওয়ান মলিকিউল বা ওয়ান মোল হাইড্রোজেন। দেখো তোমাদের বই একটা রিয়েকশন আছে, সেটা হচ্ছে দুইটা হাইড্রোজেন। দুইটা হাইড্রোজেন যদি থাকে তাহলে হচ্ছে ডিরেক্ট অ্যালকেইন হবে। আর যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে দেখো, একটা হাইড্রোজেন থাকা মানে হচ্ছে এই যে এইভাবে, এই যে একটা হাইড্রোজেন, একটা নিবে হচ্ছে এই কার্বন আর একটা নিবে হচ্ছে এই কার্বন, এবং এখান থেকে একটা পাই বন্ড ভেঙে যাবে। ঠিক আছে, তার মানে এই যে এ কম্পাউন্ডটা আসলে কি হবে, একটা অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিনটা কি হবে, প্রোপিন। তাহলে দেখো ওর একটা হাত ফাঁকা হয়ে যাবে, তার মানে CH ডাবল বন্ড CH2। ঠিক আছে, এই হচ্ছে, আমরা যদি অ্যালকাইনের সাথে একটা হাইড্রোজেন দেই এন্ড এখানে প্যালাডিয়াম ইউজ করতে পারি, যাই হোক প্রভাবকটা আমাদের লাগতেছে না। এখন আমরা অ্যালকিন থেকে হচ্ছে আবার একমল হাইড্রোজেন দিচ্ছি। এখন অ্যালকিন আর একমল হাইড্রোজেন, এটার সাথে আমরা কি করতেছি, এটার সাথে আবার হাইড্রোজেন দিচ্ছি। যদি হাইড্রোজেন দিই কি হবে বলতো, সেকেন্ড প্রোডাক্ট বি কি হবে? আচ্ছা, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড কি বলতেছি ভাইয়া, তোমরা আমাকে বলো যে বি যে কম্পাউন্ডটা সেটার নাম কি হবে? এই যে তোমরা ফেসবুকে হচ্ছে কমেন্টে একজন আর একজনের সাথে ঝগড়া না করে ক্লাসে মনোযোগ দাও। ঠিক আছে, এই তো দেখতে পাচ্ছি আহনাফ বলতেছে প্রোপেইন, হাসিবুর রেজা বলতেছে যে অ্যালকেইন হবে, বি উইল বি প্রোপেইন। হ্যাঁ, প্রোপেইন কেন হবে, এই যে এক দুই তিন, তিনটা কার্বন আছে তাই এখানে প্রোপিন আসছে। প্রোপিনের সাথে যদি আমি হাইড্রোজিনেশন করি, দুইটা হাইড্রোজেন, এই যে ওর পাই বন্ড ভেঙে যাবে, পাই বন্ড ভাঙলে ওর একটা হাত ফাঁকা হবে, ওর একটা হাত ফাঁকা হবে। তার মানে আমি কি পাবো, আমি এখানে পাবো হচ্ছে প্রোপেইন। তাহলে CH3 CH2 CH3। ঠিক আছে, তুমি কিন্তু প্রোপাইন থেকে ডিরেক্টলিও প্রোপেন তৈরি করতে পারবো। সেক্ষেত্রে কি করতে হবে, আমার দুইটা হাইড্রোজেন নিতে হবে বা 2 মোল হাইড্রোজেন নিতে হবে, এখানে 180°C এন্ড নিকেল দিতে হবে। এন্ড অ্যালকিন থেকে বা প্রোপিন থেকে আমরা কিভাবে করলাম, ওই একই রিয়াকশন, হাইড্রোজিনেশন করছি, হাইড্রোজেন অ্যাড করলে হচ্ছে দুইটা পাই বন্ড দুইটা ভাঙে আলাদা আলাদা দুইটা হ্যান্ড বের হয়, দুইটা কার্বনের, এন্ড দুই হাতে দুইটা আমরা কি দিয়ে দিই, হাইড্রোজেন দিয়ে দিই। আচ্ছা, এবার দেখো, এবারের জিনিসটা হচ্ছে এই যে একটা হ্যালো অ্যালকেন। ঠিক আছে, হ্যালো অ্যালকেনের সাথে আমরা কি দিছি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, কি হবে, অ্যালকাইল ক্লোরাইড। এই ক্লোরিন আর এই সোডিয়াম মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, আর বাকি থাকবে হচ্ছে হাইড্রক্সিল আর একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল গ্রুপ আর হাইড্রক্সিল মূলক গ্রুপ মিলে কি তৈরি করে, একটু আগে দেখছি, বলতো অ্যালকোহল তৈরি করে। তার মানে আমরা এখানে পাবো হচ্ছে CH3 CH2 CH3 CH2 CH2 OH। এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপানল। কারণ কি, আমরা প্রোপাইল ক্লোরাইড নিছি, প্রোপাইল ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে কি কি তৈরি করবে, প্রোপানল আর সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে দেখো আবার বলতেছি, এই যে প্রত্যেকটা রিয়াকশন এখানে ইম্পর্টেন্ট কেন ভাই, আমরা একটা রিয়াকশন দিয়েই পুরো রিয়াকশনের জারটা বলে দিচ্ছি, যে আমরা যদি অ্যালকাইন নেই আর একটা হাইড্রোজেন নেই তাহলে আমরা পাবো অ্যালকিন, অ্যালকিনের সাথে আবার হাইড্রোজেন নিলে আমরা পাবো অ্যালকেন।
এই তো গেল একটা পার্ট। আবার আমরা যদি অ্যালকাইল ক্লোরাইড নেই, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, কি পাবো? অ্যালকোহল পাবো, আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা একটা সল্ট পাবো আর কি। ওকে, তাহলে লাস্টেরটা দেখো, এটা তোমরা সবাই চিনো। এটা হচ্ছে অ্যালকেন বানানোর একটা মানে সবচেয়ে কমন বা তোমাদের বইয়ে সবচেয়ে বেশি ইউজড হয়েছে। এটার প্রোডাক্টের নামটা তোমরা আমাকে চ্যাট বক্সে জানো, এই যে লাস্ট রিঅ্যাকশনটা। তারপর আমরা কিছু কোশ্চেন সলভ করব, ঠিক আছে? CH4 কি? না তো? ভেরি গুড, আজাদ। হ্যাঁ হ্যাঁ। ইথেন। ইথেন হবে কি? হ্যাঁ দেখি, চলো ইথেন হবে কিনা। এই যে আমাদের এই সোডিয়াম আর হচ্ছে COO, এই দুইটা জিনিস মিলে তৈরি করবে হচ্ছে সোডিয়াম কার্বনেট। সরি সরি, এই যে দেখো, এই রিঅ্যাকশনে এই দুইটা পার্ট এক হয়ে কি তৈরি করবে? সোডিয়াম কার্বনেট, Na2CO3। বাকি যারা থেকে যাবে এই হাইড্রোজেনটা এই ইথাইল মূলকের সাথে, ইথাইল গ্রুপের সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে C2H5H6, ঠিক আছে? যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইথেন, C2H6। এই তো, ঠিক আছে। আচ্ছা, তোমরা পরের রিঅ্যাকশনটা দেখি। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। কি বলতো? প্রোপেইন প্লাস ব্রোমিন, নো রিঅ্যাকশন, ঠিক আছে? আর প্রোপিন প্লাস ব্রোমিন কি হবে? ব্রোমিন হচ্ছে রেড থাকে, তাই না ভাইয়া? এটা হচ্ছে স্যাচুরেশন বা আনস্যাচুরেশন প্রুফ করার যে রিঅ্যাকশন, সেটাও আমরা বলি মাঝে মধ্যে যে আনস্যাচুরেটেড কার্বন আমরা কিভাবে ডিটেক্ট করব, সেটা হচ্ছে ব্রোমিন সলিউশন দিয়ে। এটা রেড থাকে, এটা হচ্ছে এখানে এসে কালারলেস হয়ে যায়। কি হয়ে যায়? কালারলেস হয়ে যায়। এন্ড এটার নাম হয় হচ্ছে 1,2-ডাইব্রোমো প্রোপেন, ঠিক আছে? এটা কালারলেস হয়ে যায়। জাস্ট আমরা রিঅ্যাকশনটা পরে দেখতেছি, just এটা জেনে নাও, এটা কালারলেস হয়ে যায়। এন্ড ওই রিঅ্যাকশন গুলাই হচ্ছে আমরা এখানে দেখতেছি। এখানে হচ্ছে প্রোপিনের সাথে ব্রোমিন, আর এখানে ইথিন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে যদি আমরা, তাহলে কি তৈরি হয় বলতো? এইটার ডাইব্রোমোপ্রোপেন। হ্যাঁ ঠিক আছে, 1,2-ডাইব্রোমোপ্রোপেন। কে কে আনসার দিচ্ছ? আনস্যাচুরেশন টেস্ট আমরা বলি, আজাদ বলতেছ প্রোপাইল ব্রোমাইড। হ্যাঁ, ডাইব্রোমোপ্রোপেন তৈরি হয়। ঠিক আছে, নাইস। ইথেন এন্ড সোডিয়াম কার্বনেট, এটা তো আগের আগের ইয়ার রিপ্লাই। ওকে, 1,2-ডাইব্রোমো অ্যালকেন তৈরি হবে। হ্যাঁ, এইটার রিয়াকশন কি বলছি আমরা? এইটা ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, নাইস। এইটার রিয়াকশনটা হবে হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই প্রোডাক্টটা আমরা লিখে দিচ্ছি, ইথিলিন গ্লাইকল, ঠিক আছে? ওকে, তো চলো আমরা হচ্ছে এর পরেরটা দেখতেছি, ক্যালসিয়াম কার্বাইড আর H2O, A+B। এটা কি হবে বলো তো? ক্যালসিয়াম কার্বাইড আর H2O দিলে আমরা কি পাই? ইথাইন পাই, তাই না? আচ্ছা, এইবার ইথাইনের সাথে আমরা হচ্ছে যদি H2O এর বিক্রিয়া করাই, ইথাইন আর H2O কি তৈরি করছে? CH3 COO। এখন এখানে কোয়েশ্চেন মার্ক দাও, আমাকে বলো এই যে প্রভাবক হিসেবে আমরা কি ইউজ করব? 2% আর 20% বইয়ে দেওয়া ছিল, দেখি কে বলতে পারে। এই যে আমরা আমরা সেকেন্ড রিঅ্যাকশনটার কথা বলতেছি, ঠিক আছে? এখানে তো আমরা জানলাম যে হ্যাঁ, এখানে হচ্ছে ইথাইন তৈরি হবে, এটা সবাই পারে, এটা আমরা জানি যে সবাই পারে ইথাইন। আচ্ছা, আর কি তৈরি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, তাই না? ওটা আমাদের দেখার বিষয় না, বাট আমরা এটা থেকে হচ্ছে এ আর H2O মানে হচ্ছে ইথাইন
আর পানি যোগ করে কিভাবে হচ্ছে ইথানল বা অ্যালডিহাইড বানাবো। দেখো এখানে হচ্ছে আমরা অ্যালকাইন পাচ্ছি একটা, বা ইথাইন, এখানে কি পাচ্ছি অ্যালডিহাইড। এই রিয়াকশনটা খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু ইন্টারেও আছে, ঠিক আছে ভাই, এন্ড এটা অ্যাডমিশন টেস্টেও আসে। মানে কলেজ অ্যাডমিশন না, আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা বলতেছি। সো এটা যদি পারো তার মানে বুঝতে পারবো যে তোমরা আসলেই আহ, আচ্ছা। দেখতে পাচ্ছি তুয়া বিনতে জাকির, তুমি বলছো হচ্ছে 2% মার্কিউরিক সালফেট আর হচ্ছে 20% H2SO4। একদম ভেরি গুড, ভেরি ভেরি গুড। 2% মার্কিউরিক সালফেট আর হচ্ছে 20% H2SO4। শিল্পী বলতেছো, আবিদ বলতেছো। হ্যাঁ, ইন্দ্রাণী সাহা তোমারটা হয়েছে ভাইয়া, তার সাথে কিন্তু মার্কিউরিক সালফেটও দিতে হবে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড এন্ড মার্কিউরিক সালফেট, ঠিক আছে, নাইস। নিকেল না, যারা যারা নিকেল বলতেছে ভাইয়া, এইটার কিন্তু ক্যাটালিস্ট হিসেবে আমরা নিকেল ইউজ করব না। এটার ক্যাটালিস্ট হবে হচ্ছে 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এই ক্যাটালিস্টটার কথা মনে রাখতে হবে। অ্যালডিহাইড যে প্রডিউসড হবে সেটা আমরা জানি। এন্ড অ্যালডিহাইডকে আমরা বলছিলাম, অ্যালডিহাইডকে যদি আমরা অক্সিডাইজড করি কি তৈরি হবে? আগের একদম শুরুর স্লাইডে বলছিলাম, অ্যালডিহাইডকে অক্সিডাইজড করলে কি তৈরি হবে? এক্স। হুম হুম, ঠিক আছে, এখন অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছ। মমতাজ, CH3COOH, ভেরি গুড। তার মানে হচ্ছে অ্যাসিড পাবো আমরা, CH3COOH, ঠিক আছে। আচ্ছা, এবার ওই অ্যাসিডটাকে আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ইয়া করি, এটা একটা অ্যাসিড, এটা একটা বেস, আমরা কি পাবো বলো তো? কি পাবো? অর্গানিক অ্যাসিড, আর হচ্ছে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, এটা একটা বেস, এটা একটা অ্যাসিড। আমরা পাবো হচ্ছে CH3COONA, ঠিক আছে, সোডিয়াম ইথানয়েট। আর পাবো হচ্ছে H2O, ঠিক আছে। এই তো, তাহলে এইখান থেকে আবার আমরা কিন্তু অ্যালকেইন বানাইতে পারি, ঠিক আছে। তো চলো আমরা পরের, এবার হচ্ছে তোমাদের জন্য কিছু এমসিকিউ। জাস্ট আগে যে রিয়াকশন গুলো দেখাচ্ছি সেগুলো থেকে পারো কিনা দেখো। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ক্যান ডিসইন্টিগ্রেট দ্য রেড কালার? আমরা বলছি রেড কালার কে ব্রোমিন সলিউশন থেকে সরাইতে পারে আনস্যাচুরেশন টেস্ট থেকে, বলো। সল্ট আর ওয়াটার হবে, হ্যাঁ, ওটাই হয়েছে, সল্ট আর ওয়াটার হয়েছে। আমরা এবার কিছু কুইজ করব, তারপরে শেষ করে দেবো ইনশাল্লাহ। এটার আনসার বলো। সবাই যদি দেখে থাকো তাহলে হচ্ছে এটার আনসারটা বলে দাও আমাকে ভাইয়া। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ক্যান ডিসইন্টিগ্রেট দ্য রেড কালার অফ ব্রোমিন সলিউশন? ব্রোমিন সলিউশনের লাল রং কোনটা দূর করতে পারে? এখানে বলছে হচ্ছে ইথেন। ইথেন কি দূর করতে পারে? আমরা কি কি দেখছিলাম, প্রোপেন দূর করতে পারে নাই, তার মানে ইথেন পারবে না। এখানে অ্যালডিহাইড দেওয়া আছে, এটা তো জীবনেও পারবে না। এটা হচ্ছে প্রোপেন দেওয়া আছে, প্রোপেনও পারবে না। রাদার ডি তে কি আছে? ইথিন। ইথিন কি পারবে? ইয়েস, ইথিন পারবে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। পরের কোশ্চেন দেখি চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কি? যার মধ্যে পাই বন্ডস আছে, ঠিক আছে। আমি আনস্যাচুরেশনটা একটু বুঝাই দিব, তার আগে হচ্ছে এই জিনিসটা দেখো। আহ আচ্ছা, আনস্যাচুরেশনটাকে বুঝাই, ঠিক আছে। চলো, আনস্যাচুরেশন জিনিসটা কি? আসলে কার্বনের ভ্যালেন্সি কত বলো তো? ধরো দুইটা কার্বন একসাথে আছে, এই হচ্ছে একটা কার্বন, এই হচ্ছে একটা কার্বন, বাকি যে তিনটা হ্যান্ড কার্বনের বা বাকি যে তিনটা সিট, এই হাতগুলাকে সিটের মতো কল্পনা করো, ঠিক আছে। প্রত্যেকটা সিটে যদি হাইড্রোজেন থাকে, এই যে এক দুই, হাইড্রোজেন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, এনিথিং থাকতে পারে, বাট এটা ফিল্ড হয় যদি, ঠিক আছে। দেখো কার্বনের চারটা হ্যান্ড বা চারটা ভ্যালেন্সি, চারটাই কিছু না কিছু দিয়ে, সিঙ্গেল বন্ড দিয়ে যদি ফিল্ড থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেটেড। কারণ কি, প্রত্যেকটা সিটে একজন করে বসছে, এটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেটেড। আর যদি এরকম হয়, ধরো এই যে কার্বন,
এরা হচ্ছে একটা বন্ড দিয়ে প্রথমে নিজেদের সাথে যুক্ত আছে। এরপরে এদের বাকি আছে তিনটা হ্যান্ড বা তিনটা হাত, দুইটা হাতে হাইড্রোজেন বসছে, ঠিক আছে। মানে বাকি কিন্তু ওরও একটা হাত ফাঁকা, ওরও একটা হাত ফাঁকা, ঠিক আছে। ওরা একবার কিন্তু এক কার্বন আর কার্বনের সাথে হ্যান্ডশেক করছে বা বন্ড ক্রিয়েট করছে। আবারও যদি এই দুইটা বন্ড দিয়ে যদি আবারও এখানে আর একটা বন্ড তৈরি করে, এটাকে আমরা বলি ডাবল বন্ড এবং বা পাই বন্ড, ঠিক আছে। পাই বন্ড যদি ফর্ম হয় বা একটা বন্ডের মধ্যে যদি একাধিক বন্ড থাকে, ডাবল বন্ড থাকে, তার মানে কি ওর প্রত্যেকটা হাত হাইড্রোজেন দিয়ে ফিল্ড না। যদি এরকম হয় যে প্রত্যেকটা সিট হাইড্রোজেন দিয়ে ফিল্ড না হয়, তখন আমরা বলি আনস্যাচুরেটেড, ঠিক আছে। ওকে, এটাকে বলতেছি আনস্যাচুরেটেড। তো যদি ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে, তাদেরকে আমরা আনস্যাচুরেটেড বলতেছি, ঠিক আছে। আনস্যাচুরেশনের টেস্ট কে কে দেয়? আহ ব্রোমিন দিয়ে আমরা করতে পারি, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করতে পারি। তো দেখো, এটার আনসারও কিন্তু হবে হচ্ছে ইথিন, বি হবে। হ্যাঁ, কে কে আনসার দিছিলা একটু দেখে নিই। স্বপন, নাসরাত, শাইলা, শাইলা, তারপরে হচ্ছে আজমাইন, ফারজানা শিরিন ভুল আনসার দিছিলা। রাইট আনসার হবে হচ্ছে এটা, ইথিন। ওকে, এরপরে দেখতেছি যে একটা অ্যালকাইল ক্লোরাইড, ঠিক আছে। অ্যালকাইল ক্লোরাইডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে জ্বালাইছি, এখানে কি পাইছি? সল্ট। আর সল্ট যেহেতু পাইছি, আমরা ধরে নেই যেহেতু এটা অ্যাকুয়াস আছে, সেহেতু এখানে হচ্ছে অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে। তো এ যদি অ্যালকোহল হয়, অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজ করি অক্সিজেনের প্রেজেন্সে, এখানে বি পাবো। বিটা কি বলতো? অ্যালকোহলকে জ্বালাইলে হচ্ছে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড, RCHO। এখন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কম্পাউন্ড। অ্যালডিহাইড যদি হয়, ইথিন হবে না, ইথানল হবে না, রাদার ইথানেল হইতে পারে। ইথেইন কি হবে না? ইথেইনও হবে না। রাইট অ্যান্সার হবে হচ্ছে এটার জন্য সি। তাহলে আমরা একটা জিনিস তোমাকে এখানে লিখে দিই, যদি ধরো অ্যালকোহল থাকে, অ্যালকোহল, অ্যালকোহলকে তুমি অক্সিডাইজড করছো, কি পাইছো? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে যদি আবার তুমি অক্সিডাইজড করো, কি পাবো বলো তো? অ্যাসিড, RCOOH। এই হচ্ছে কাহিনী ভাই, ঠিক আছে। অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে অ্যাসিড পাবো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, এটা তোমরা আনসার দিবা। একই স্টেম, একই স্টেম থেকে এ মানে হচ্ছে কি বলতো? অ্যালকোহল। এ মানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে অ্যালকোহল। এন্ড অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করি, এই যে কি পাবো বলতো? অ্যালডিহাইড পাবো। ওকে, তো বলছে যে দ্য কম্পাউন্ড বি ইজ অ্যান অ্যালডিহাইড হোমোলগ, ঠিক আছে কিনা জানাবা। ক্যান প্রডিউসড ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড কি প্রডিউস করতে পারে কিনা সেটাও জানাবা। এন্ড ক্যান প্রডিউসড ফ্রম ইথাইন, ইথাইন থেকে অ্যালডিহাইড তৈরি করা যায় কিনা সেটাও আমাকে জানাবা, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ডি হবে। 1, 2 এবং 3। দেখো, এটা একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড কেন আমি বলছি? অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজ করি, অ্যালডিহাইড পাবো, ও যে RCHO। এটা যদি এ হয়, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। বি কে যদি আবার আবার অক্সিডাইজ করি, আমরা কি পাবো বলো তো? আমরা পাবো হচ্ছে অ্যাসিড। তার মানে আমি বলতে পারতেছি যে এটা অ্যালডিহাইড, ঠিক আছে। এটা থেকে ইথানোইক অ্যাসিডও প্রডিউস করা পসিবল, তার মানে এটাও রাইট। এন্ড এই যে আমাদের যে বি কম্পাউন্ডটা, সেইটা কি ইথাইন থেকে বানানো পসিবল? আমরা একটু আগেই দেখছি ইথাইন থেকে বানানো পসিবল কিনা। এই যে দেখো, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা পাইছিলাম ইথাইন। ইথাইনকে আমরা যদি 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে H2 এর সাপেক্ষে তাপ দেই, তখন আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়েছিল। তার মানে ইথাইন থেকে, এটা ছিল ইথাইন, ইথাইন থেকে অ্যালডিহাইড প্রডিউস করা পসিবল। ওকে, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? এই তো, রাইট অ্যান্সার হচ্ছে ডি, তিনটাই কারেক্ট। ওকে, এর পরের কোশ্চেনটা দেখি। ক্যালসিয়াম কার্বাইড 2H2O, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হয়েছে, আর প্রডিউস হয়েছে কি? এক্স। এখন তোমাকে বলছি, একটু আগে এই রিয়াকশনই এই মাত্র দেখছি,
হেয়ার কম্পাউন্ড এক্স ইজ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ওকে, দেখি এটা ট্রু কিনা। গিভস পলিমারাইজেশন রিঅ্যাকশন ইউজ টু প্রিপেয়ার ইথানল। এটার রাইট আনসার কি হবে জানাই দাও। আমি এবার একটু রাইট আনসার যারা দিচ্ছে তাদের নামগুলা দেখবো। তুয়া বিনতে জাকির, তোমারটা হয়েছে ভাইয়া। তুয়া দুইবার আনসার দিছো, একবার দিলেই হবে। দেখে ভাইয়া। আহনাব বিন আজাদ, তুমি বলতেছো যে সি। না ভাইয়া, সি না। সাদমান ইশরাক আনাস, তোমারটা হয়েছে ভাইয়া। টিপু অনুরাগ, তোমাদেরটা হচ্ছে না এখনো। আবুল মোকাররম বলতেছো যে ইজি। ইজি বলে আবার ভুল আনসার দিছো। আচ্ছা, শিকদার মুজাহিদ বলছো যে রাইট আনসার ডি। একজন বলতেছো বি ভাইয়া। আহ কামরুল হাসান, না কামরান হাসান প্রান্ত, হয়নি ভাইয়া। সুখী ইসলাম হয়েছে ভাইয়া। পারভিন আক্তার, ওকে। আজাদ যেটা বলতেছো রাইট অ্যান্সারটা হবে হচ্ছে 1, 2 এবং 3। এবার দেখি আসলে এক্স কম্পাউন্ডটা আসলে কি, ক্যালসিয়াম কার্বাইড আর 2H2O। এটা কিন্তু ওই যে 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, ওই রিয়াকশনটা, ঠিক আছে। ওইটার ক্ষেত্রে এক্সটা কি ছিল? এক্সটা ছিল হচ্ছে আমাদের ইথাইন। ওকে, ইথাইন যদি হয়, ইথাইন হচ্ছে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড হলে এটা ট্রু। গিফট গিভস পলিমারাইজেশন রিঅ্যাকশন, হ্যাঁ এটা পলিমারাইজেশন রিঅ্যাকশন দেয়, ঠিক আছে। ওকে, ইউজ টু প্রিপেয়ার ইথানল। ইথানল বানাইতে একটু আগে রিঅ্যাকশনটাই দেখছি যে এটাকে যদি আমরা তাপ দেই, সরি, এটাকে যদি তাপ দেই তখন হচ্ছে ইথানল তৈরি হয়, ঠিক আছে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। ওকে, তো এরই সাথে হচ্ছে আমাদের পড়াশোনা শেষ। এখন আসো একটু আমাদের আমরা সামনে কি পড়াইতে যাচ্ছি। অনেকে বলতেছিল যে ভাই চ্যাপ্টার 11 তো এত বড়, আপনি কিভাবে পড়াবেন, বা হচ্ছে আমরা জাস্ট কিছু রিয়াকশন দেখছি সেখান থেকে কোশ্চেন গুলা সলভ করার জন্য, ঠিক আছে। এটা ইলাবোরেটলি প্রত্যেকটার অক্সিডেশন হয় নাকি রিডাকশন হয়, কিভাবে হয়, অ্যালকোহল কেমনে আসতেছে, অ্যালডিহাইড কেমনে আসতেছে, এন্ড হচ্ছে অ্যাসিড কিভাবে আসতেছে, সেটা আমরা ইলাবোরেটলি হচ্ছে সামনের ক্লাসগুলোতে দেখবো। ডেডিকেটেডলি চ্যাপ্টার 11 এর জন্য আলাদা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6 এর জন্য আছে, চ্যাপ্টার 7 বা চ্যাপ্টার 8 এর জন্য আছে। তো এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। বেসিক্যালি আজকে আমরা খুবই সহজ জিনিস পড়াইছি, যাতে হচ্ছে তোমরা এরকম ফিল না করো যে মডেল টেস্ট প্রোগ্রামে খুবই কঠিন কঠিন জিনিস পড়ানো হয়। তোমাদের যেটা দরকার বোর্ডে একটা ম্যাক্সিমাম ভালো রেজাল্ট করতে, ঠিক আছে, একদম বেস্ট রেজাল্টটা এনে দিতে যা যা দরকার, বোর্ড স্ট্যান্ডার্ড, এবং সামনেও যাতে একটু আগায় রাখতে পারো নিজেকে, সেই স্পিডটা হচ্ছে তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবা ইনশাল্লাহ। এন্ড এই তো তোমাদের জন্য কি কি কোর্স সাজানো হয়েছে সেটা যদি আমরা একটু দেখি। মডেল টেস্ট কেন দরকার সেটা আগে বলি। তোমরা হচ্ছে আমরা দেখি যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে, টেস্ট পরীক্ষা শেষ, এখন তো তোমার স্কুলে ক্লাসও হচ্ছে না, এন্ড অনেকেই হয় কি যে যে 3-4 মাস ফাঁকা পেয়ে প্র্যাকটিসটার মধ্যে থাকে না, ঠিক আছে। তো প্র্যাকটিসের মধ্যে যদি না থাকো, প্রথম কথা তোমার ধার কমে যাবে, সেকেন্ড কথা তোমার স্পিড কমে যাবে। আমরা চাই যে স্পিডটা যাতে হচ্ছে তোমার ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে। এই জন্য হচ্ছে একে তোমার গতিটা ধরে রাখা, and বাকি হচ্ছে যে বোর্ডের প্রশ্নগুলা কিরকম আসে। অনেকে হচ্ছে বলো যে ভাই বোর্ডের প্রশ্ন প্রশ্ন তো ইজি, ঠিক আছে, অ্যাডভান্সড কিছু পড়ান। আচ্ছা, বোর্ডের প্রশ্ন ইজি ঠিক আছে, বাট এই বোর্ডের প্রশ্ন কিন্তু মানুষ ভুল করে প্র্যাকটিসের অভাবে। তার মানে তোমার ধরনটা বুঝতে হবে, এন্ড হচ্ছে ওই সাপেক্ষে ওই প্যাটার্ন ধরে ধরে হচ্ছে তোমার প্র্যাকটিসটা চালায় যেতে হবে, ঠিক আছে। এন্ড সৃজনশীল পদ্ধতিতে কিভাবে তুমি উত্তরটা আরো এফিশিয়েন্ট করতে পারো সেটাও আমরা হচ্ছে শিখাই দেবো। যে দেখা গেছে যে তুমিও একটা জিনিস পড়ছো, তোমার ফ্রেন্ডও পড়ছে, বাট দুইজনের প্রেজেন্টেশন ডিফারেন্ট হয়েছে, ঠিক আছে। তোমারটা হচ্ছে একটু ভালো হয়েছে, তোমার ফ্রেন্ডেরটা খারাপ হয়েছে। এখন তোমার ফ্রেন্ড কিন্তু জানতে পারলো না, ডিরেক্ট যদি সে এসএসসি পরীক্ষায় গিয়ে বসে, টিচারের পছন্দ নাও হইতে পারে। এই জন্য আগে আগে ভুল করে ভাইয়া শিখতে হবে যে আমি কি ঠিকভাবে আগাচ্ছি নাকি ভুলভাবে আগাচ্ছি, এন্ড আমার চেয়ে বেটার কেউ আছে কিনা। এটাও কিন্তু কম্পিটিশন দিয়ে দিয়ে আগাইতে হবে, ঠিক আছে। পড়ালেখার ধারাবাহিকতা, এই যে যেটা আমি বলতেছিলাম, ধারাবাহিকতাটা যাতে, কনসিস্টেন্সি, যারা যারা ধারাবাহিকতা বুঝো না, ইংলিশ ভার্সন তো তোমরা, আচ্ছা, একই সিলেবাসে একাধিকবার রিভিশন, বারবার রিভিশন দিলে জিনিসটা হচ্ছে আরো চাঙ্গা হবে, ঠিক আছে। ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ। তো এই যে আমি শুরুতেই যেটা বললাম যে তুমি যত ভুল করবা তত শিখবা। তো ভুল হবে এটা আমরা জানি, ওই যে আবারও বলতেছিলাম যে বোর্ডের কোশ্চেন ইজি, তারপরেও কিন্তু ভুল হবে। ওকে, এই জন্য হচ্ছে প্র্যাকটিসটা ভাইয়া রাখতে হবে নিজের মধ্যে। আর অনেকেই হচ্ছে
অনেকদিন পরীক্ষা না দিলে পরীক্ষাকে ভয় পায়। ধরো তুমি সবই পারো, তোমার এই কেমিস্ট্রি বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব ঠিক আছে, বাট পরীক্ষায় হলে গেলে হচ্ছে হাত পা কাঁপে, দিতে পারো না, বা হচ্ছে একটু মনে হয় যে এটা কি ঠিকভাবে দাগাইছি, ওটার কি দশেরটা কি সি দাগাইছিলাম না ডি দাগাইছিলাম, বা এই যে পরীক্ষার আগের রাতে ঘুম হয় না, এই যে পরীক্ষার সাথে সাথে ইউজ টু হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই পরীক্ষাকে ভয় পাওয়া যাবে না, এই জন্যই বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এন্ড আরেকটা বিষয়, এই যে আমি শুরুতেই আমরা হচ্ছে মোলারিটি চ্যাপ্টারটা দিয়ে কেন শুরু করলাম, বা মোল নাম্বারের চ্যাপ্টারটা দিয়ে কেন শুরু করলাম, কারণ হচ্ছে তোমার বুঝতে হবে যে কোথা থেকে কোশ্চেন আসে, এন্ড কোন কোন আনসারটা আমি করব। যেমন চ্যাপ্টার 11 এর রিয়াকশন গুলা, চ্যাপ্টার 6 এর ম্যাথ গুলা, এগুলোতে কিন্তু একদম ধরা নাম্বার, তুমি ম্যাথ মিলাইতে পারলেই তোমাকে 3 দিয়ে দিবে, 4 দিয়ে দিবে। রেদার তুমি চ্যাপ্টার 1 থেকে ওই যে হ্যাজার্ড সিম্বল দিতে গেলা, বা হচ্ছে গবেষণা এক্সপেরিমেন্টের ধাপ দিতে গেলা, সেখানে একটা মিস করলা, তখন কিন্তু ফুল মার্কস আসবে না। তাই কোন নাম্বারটা দিলে বেশি মার্কস পাবা, সেই জিনিসটাও কিন্তু তোমাকে প্র্যাকটিসে আনতে হবে, ঠিক আছে? প্রশ্ন নির্বাচনে দক্ষ হইতে হবে। আচ্ছা, আর অনেক বেশি প্র্যাকটিস করলে হচ্ছে হাতের লেখা স্পিডি হবে। পরীক্ষার কোন কোশ্চেনের জন্য কতটুকু টাইম দিবা সেটাও তুমি জেনে যাবা, এন্ড রিভিশন দেওয়ার একটা টেন্ডেন্সি হবে তোমার। এন্ড এই যে আরেকটা বিষয়, এটার ক্ষেত্রে আমরা ছেলেদের দেখি হচ্ছে একটু তোমাদের হচ্ছে এদিকে কেয়ার কম, যে খাতার সাজসজ্জা, তুমি কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছ, ঠিক আছে? এই প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। খাতায় তুমি কিভাবে লিখতেছো, এন্ড পরিচ্ছন্নতা, তুমিও ম্যাথ করছো, তোমার ফ্রেন্ডও ম্যাথ করছে, বাট তুমি সাজায় গোছায় লেখো নাই, টিচার চাইলেই 1-2 মার্ক কেটে দিতে পারে, ঠিক আছে? অথবা একটা ইমপ্রেশন খারাপ হয়েছে যে ম্যাথে তো আমি কাটতে পারতেছি না, ও যেখানে বাংলা লিখছে ওইখানে আমি কেটে দিব, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আছে। তো প্রেজেন্টেশনটা সুন্দর করার জন্যই হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। আচ্ছা, নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ, এটা তো আমি বললামই যে কোনটা কিভাবে আনসার করলে নাম্বার বেশি পাবা, সেই জিনিসটাও হচ্ছে তোমাকে বুঝতে হবে। আর নিজের অবস্থা এখন কোথায়, ঠিক আছে? তোমার টেস্ট পরীক্ষা শেষ, এখন তুমি একদম সামনে কিন্তু আর কিছুই নাই, আর জীবনে স্কুলে যাবা না, সামনে কলেজ, তারপর ইউনিভার্সিটি, ঠিক আছে? এখন তুমি এই পজিশনে তোমার অবস্থা কিরকম, তোমার চেয়ে অন্যরা কতটুকু আগায়, সেটা বোঝার জন্য কিন্তু পরীক্ষা দিতে হবে। এন্ড সামনে যত তুমি সামনে যাবা, সামনে খালি তোমার পরীক্ষাই। তো পরীক্ষাগুলোর জন্য নিজের জায়গা কতটুকু, নিজেকে জাজ করার সুযোগ কিন্তু তুমি এখানে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, আর বাকি পয়েন্ট গুলো আমি বলে ফেলছি, যে প্রতিযোগিতামূলক পরিবেশ, কতটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে তুমি পরীক্ষা দিতে পারো। এসএসসির পরে তোমার কলেজ অ্যাডমিশন, তারপরে এইচএসসি, তারপরে অ্যাডমিশন, যত সামনে যাবা কম্পিটিশন তত বাড়বে, তোমার কম্পিটিটর নাম্বার তত বাড়বে। তাই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে এখনই নিজেকে খাপ খাওয়ায় নেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু তোমার করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে। আর কনফিডেন্স ভাইয়া, ফাইনালি যেটা বললাম, তুমি যদি এই পরীক্ষাগুলো ভালো করো, তখন কিন্তু তোমার কনফিডেন্স আগে যদি লো থাকে, এর চেয়ে এত বেশি বেড়ে যাবে। And তুমি অন্যদের চেয়ে এই যে নিজেকে এগিয়ে রাখার যে একটা টেন্ডেন্সি তোমার মধ্যে আসবে, এটা কিন্তু তোমাকে তোমার প্রিপারেশনকে অনেক বেশি বুস্ট করবে, ঠিক আছে? ওকে, চলো আমরা এবার দেখি যে তোমাদের জন্য কিভাবে আমরা সাজাইছি কোর্স প্ল্যানটা। একদম ফার্স্ট স্টেপে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেব 30টা, যে প্রত্যেকটা সাবজেক্টেরই প্রথমে ধরো যে তিনটা তিনটা করে চ্যাপ্টার বা চারটা চারটা করে চ্যাপ্টারের ক্লাস্টার করছি, যে না তুমি তো একদিনে পুরো বই পারবা না, শুরুর দিকে হচ্ছে চ্যাপ্টার ভাগ করে করে পরীক্ষা হবে। সেটা হচ্ছে সেরকম 30টা পরীক্ষা হবে। দেন আসতেছে হচ্ছে স্টেপ 2, ফাইনাল সলিউশন ক্লাস, ঠিক আছে? আমরা যখন হচ্ছে ফাইনালি তোমাদেরকে 60টা সলিউশন ক্লাস দিয়ে, যে কোন কোন প্রবলেমে কোন কোন প্রশ্নগুলো বেশি মানুষ ভুল করছে। এন্ড আরেকটা জিনিস, তোমরা যদি অনলাইনে পরীক্ষা দিয়ে থাকো, এমসিকিউ গুলাতে কিন্তু আমরা একটা নতুন ফিচার অ্যাড করছি, যে ধরো একটা সহজ কোশ্চেন তাও তুমি ভুল করছো, ABCD 3টা অপশন আছে, 4টা অপশন আছে, এই 4টা অপশনের কোনটা কত% মানুষ দাগাইছে সেটাও কিন্তু আমরা এখন সলিউশনে দেখাই দিই। তার মানে তুমি দেখতে পারবা যে এই কোশ্চেনটা কয়জন ভুল করছে, কয়জন ঠিক করছে, তোমার পারা উচিত ছিল কিনা, সেটাও কিন্তু তুমি জানতে পারবা। যে ধরো সঠিক অপশন হবে হচ্ছে সি, সি দাগাইছে হচ্ছে 80% মানুষ, বাট তুমি দাগাইছো কি বি, বি হচ্ছে 10% মানুষ দাগাইছে। তার মানে তুমি বুঝতেছো যে অ্যাটলিস্ট 80% মানুষ এই কোশ্চেনটা পারে, এটা সহজ কোশ্চেন, কিন্তু তোমার পারা উচিত ছিল, পারো নাই। এন্ড কিছু কোশ্চেন আছে যে রাইট অ্যান্সার হবে বি, এটা 10% দেখাইছে, বাট ম্যাক্সিমাম মানুষ ভাবছে সি হবে, বাট এটা দেখাইছে 80%। এটা কিন্তু কঠিন প্রশ্ন ছিল,
কারণ হচ্ছে এটা বেশি মানুষ ভুল করছে। তো এই যে যারা হচ্ছে বেশি, যেই কোশ্চেন গুলো বেশি মানুষ ভুল করবে বা কোন কোন জায়গায় তোমাদের প্রবলেম হয়েছে, ওই প্রবলেম গুলো নিয়েই হচ্ছে আমরা সলিউশন ক্লাসটা করাবো তোমাদেরকে। এটা হচ্ছে ফাইনালি 7টা ক্লাস হবে। আচ্ছা, এরপরে আসতেছি হচ্ছে আমরা স্টেপ 3-তে। সেটা কি ফাইনাল মডেল টেস্ট 12টা, একদম টানা 100 মার্কের বা ফুল মার্কসের পরীক্ষা হচ্ছে আমরা 12টা নিব তোমাদের জন্য। আচ্ছা, এরপরে আসতেছি যে পরীক্ষা ভিত্তিক সলিউশন বুক। প্রত্যেকটা পরীক্ষার শেষেই হচ্ছে আমরা সলিউশন বুক দিয়ে দিব, যাতে হচ্ছে তুমি কোন জায়গায় ভুল করছো, কিভাবে লেখা উচিত, কিভাবে পরীক্ষাটা দিলে আরো বেটার হইতো, সেই জিনিসগুলো কিন্তু, এগুলো কিন্তু আমাদের হাতে বানানো, ঠিক আছে? যার কারণে তুমি একদম সবচেয়ে বেস্ট সলিউশনটাই পাচ্ছ সলিউশন বুক থেকে। আচ্ছা, এরপরে বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক 12টা। এগুলা নিয়ে হচ্ছে আমরা কথা বলছি অলরেডি। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে এন্ড পাবলিক গ্রুপ আছে, এসএসসি উদ্ভাসন মেশ এন্ড এসএসসি মডেল টেস্ট গ্রুপ, তোমরা যারা যারা যুক্ত আছো তারা তো জানোই যে এটার জন্য হচ্ছে আমরা আলাদা অ্যানালাইসিস ভিডিও দিছি, যে কিভাবে বইটা সাজানো আছে। এটার মধ্যে হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন আছে, তোমার ইনাফ প্র্যাকটিসের জন্য বোর্ড কোশ্চেন আছে। এন্ড এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, যে তুমি একটা চ্যাপ্টার পড়ছো, হয়তো অনেক বই আছে তোমার কাছে, সেখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নাই, বোর্ডে একদম ঢালাও ভাবে দেওয়া আছে। তুমি একটা চ্যাপ্টার পড়ছো বা একটা গল্প পড়ছো, বাংলা যেহেতু দেওয়া আছে, বাংলার একটা গল্প পড়ছো, সেই গল্প থেকে বোর্ডে কি কি প্রশ্ন আসছে। এন্ড তারপরেই হচ্ছে মনে রাখার জন্য আমরা আলাদা আলাদা ভাবে এবিসি, তোমাদের অনেকের বলো যে জ্ঞান অনুধাবন বা এ নাম্বার বি নাম্বার হচ্ছে মনে থাকে না, সেটা যাতে মনে রাখতে পারো আলাদাভাবে একটা ক্লাসটারে খালি এ আর বি এই কোশ্চেন গুলো আছে। তার মানে তুমি মুখস্থ টাইপের যে কোশ্চেন গুলো পাচ্ছ, সেগুলো এক জায়গায় পাচ্ছ, পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি এটা দেখে নেওয়ার সুযোগ পাচ্ছ। এরপরে সি আর ডি, মানে যেগুলো একটু বেশি মার্কের, সেগুলো আবার আলাদা করে টাইপ ওয়াইজ করা আছে। মানে তুমি তোমার মন মতো করে একদম গোছানো প্রস্তুতির জন্য যা যা দরকার, সেই গাইডলাইন তুমি এই বইয়ের মধ্যেই পেয়ে যাবা। আশা করি এই বইটাই তোমার জন্য ইনাফ হবে। তারপরে তো প্র্যাকটিস প্রবলেম আছেই ওই চ্যাপ্টার শেষে। আর এই তো, মাস্টার ক্লাস সম্বন্ধে হচ্ছে তোমাদের অনেকের ধারণা আছে কিনা জানি না। যারা যারা হচ্ছে কোর্স এনরোল করবা, তাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রায় 200রও বেশি মাস্টার ক্লাস আমরা তোমাদের আইডিতে দিয়ে দিছি। এন্ড তোমরা তোমার স্টুডেন্ট আইডিতে লগ ইন করে মাস্টার ক্লাস অপশনে গেলেই হচ্ছে তারপর সাবজেক্ট সিলেক্ট করতে পারবা। কেমিস্ট্রির বলো, ফিজিক্সের বলো, প্রত্যেকটা চ্যাপ্টারের একদম প্রশ্ন ব্যাংক ধরে ধরে, মানে বোর্ডে কি কি প্রশ্ন আসছে সেটা হাত ধরে ধরে সলভ করানো আছে। তো তোমার যদি কোনো বোর্ডের প্রশ্ন সলভ করতে সমস্যা হয়, তুমি চলে যাও মাস্টার ক্লাসে এবং সেটা কিন্তু তুমি দেখে নিতে পারবা। এটা কিন্তু খুবই 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 ইফেক্টিভ। এবং ধরো তুমি চ্যাপ্টার 4 ভালো পারো, খুবই ভালো পারো, চ্যাপ্টার 4 তোমার একা একাই করতে পারো, ওটা দেখার দরকার নাই। যেটা তুমি পারো না সেটা দেখলা, এই তো ইজি সলিউশন। আবার অনেকের হচ্ছে বাংলাতে একটু দুর্বলতা আছে, বা আহ বাংলাদেশের বিশ্ব পরিচয় বা বিজিএস, গ্লোবাল স্টাডিজে, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজে সমস্যা আছে, ওটার বোর্ড কোশ্চেন গুলো কিভাবে সলভ করলে আরো বেটার আউটপুট পাওয়া যায়, সেটাও তুমি মাস্টার ক্লাস থেকে দেখে নিতে পারলা, আরো ভালো হইলো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের সার্বক্ষণিক কিউএনএ সেবা। তোমরা অলরেডি হচ্ছে যারা ভর্তি হয়ে গেছে তারা জানো যে উদ্ভাসের খুবই 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 একটা চমৎকার ফিচার হচ্ছে আমাদের কিউএনএ সার্ভিস। কিউএনএ সার্ভিস তোমার তোমার যে স্টুডেন্ট আইডি আছে তার উপরে দেখবা কিউএনএ লেখা আছে, ওখানে ক্লিক করবা। সেখানে তুমি ছবি, অডিও এবং হচ্ছে পিডিএফ আকারে কোশ্চেন জমা দিতে পারবা, যে ভাই আমি এই কোশ্চেনের এই সলভটা কিভাবে হয়েছে বুঝতেছি না। এখন তুমি হয়তো ছবি দিয়ে বুঝাইতে পারতেছো না, বা লিখতে তোমার কষ্ট হচ্ছে বুঝাইতে পারতেছো না, তুমি ভয়েস দিয়ে দিলা যে ভাই, ফোনটা অন করলা, যে ভাইয়া আমি হচ্ছে এটা এটা বুঝতেছি না, একটু বুঝাই দেন। এটারও কিন্তু অপশন আছে। এন্ড আমাদের কিউএনএ টিচাররা হচ্ছে একদম যে কোনো টাইমে তোমার আনসার দিচ্ছে। তো তুমি যদি রাত 3টার সময় দাও, সেই সময় যদি টিচার ফ্রি থাকেন তোমাকে আনসার দিয়ে দিবেন। এন্ড এটার আরেকটা চমৎকার চমৎকার ফিচার হচ্ছে এখন পর্যন্ত 10 লাখেরও বেশি কোশ্চেন আনসার আমরা দিছি, ঠিক আছে? অলরেডি হয়তো এতদিনে 12-13 লাখ হয়ে গেছে, আমরা আরো 1 মাস আগে দেখছি যে এটা 10 লাখ ছিল। এবং কিউএন এর আর একটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে যে তুমি যত খুশি তত কোশ্চেন করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে হচ্ছে আমাদের 5ই নভেম্বর থেকে। যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ সবার জন্য শুভকামনা। এন্ড সামনে তো এসএসসি, আশা করি এসএসসি তে খুবই ভালো একটা রেজাল্ট করো। এবং আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ তোমাদেরকে আমরা হচ্ছে এসএসসি উদ্ভাসন মেশ, আমাদের একটা পাবলিক গ্রুপ আছে, সেইখানে আমরা আপলোড করে দিব। এন্ড আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, যারা মডেল টেস্টে ভর্তি আছো, যারা যারা জয়েন হও নাই, তোমার আইডি থেকে হচ্ছে তোমার তোমার আইডি থেকে হতে পারো, বা তোমার যদি ফেসবুক আইডি না থাকে, তোমার আব্বু আম্মুর
ফেসবুক আইডি থেকেও তুমি আমাদের প্রাইভেট গ্রুপে বা পাবলিক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, যাতে তোমার জন্য যা যা দরকার, যে যে এডুকেশনাল কন্টেন্ট গুলো দরকার সেগুলাই আমরা এখানে প্রোভাইড করার ট্রাই করব। ওকে, তো আজকে হচ্ছে তোমাদের জন্য এতটুকুই আমাদের আয়োজন ছিল। আর যারা যারা হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছ, এসএসসি পরীক্ষার সামনে একটা বড় পরীক্ষা, জীবনে একটা বড় ধাপ, আশা করি তোমরা ভালোভাবেই এই ধাপটা উতরে যাবা এবং সামনে আরো কোনো প্রোগ্রামে আবার যদি ক্লাসে থাকো তাহলে দেখা হবেই। উদ্ভাসন মেশের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।